আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে সবাইকে জয়কলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। সো আজকে খুব দুর্দান্ত একটি ক্লাস করব। আজকে আমরা উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানের দুইটা চ্যাপ্টার কমপ্লিট করব। দুইটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। উচ্চতর গণিত থেকে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা কমপ্লিট করব এবং ফিজিক্স থেকে আমরা নিউটনিয়ান মেকানিক্স, মারাত্মক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সো এই দুইটা খুব সুন্দরভাবে আজকের ক্লাসে কমপ্লিট করব। সো সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও। ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে আমাকে জানাও যে ভাইয়া আমার কথা এবং পিছনের স্ক্রিন তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তোমরা ঝটপট সকল বন্ধুদের একটু মেনশন করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসে আমরা কত বড় প্রশ্ন আসুক না কেন বা আলটিমেটলি হাতে ক্যালকুলেশন কিভাবে করব, তোমাদের অনেক জল্পনা কল্পনা থাকে যে ভাইয়া বড় টাইপ ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করব, সেটা আমরা জয়কলের স্পেশাল ট্রিক্স দিয়ে আমরা খুব সুন্দরভাবে স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করব। ওকে, সো আজকে আমি যদি তোমাদেরকে বলি আমরা দুইটা চ্যাপ্টার নর্মালি কমপ্লিট করব, স্থিতিবিদ্যা এবং নিউটনিয়ান মেকানিক্স। সো তোমরা যারা আমাদের জয়কুলির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটা হচ্ছে কালেক্ট করছো, আর যারা কালেক্ট করো নাই তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলি। দেখো, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য জয়কুলি প্রকাশনের যে বইটা রয়েছে, দেখো আমরা খুব সুন্দর মতো কম্প্যাক্ট আকারে, যেমন আজকে নিউটনিয়ান মেকানিক্স তোমাদেরকে পড়াবো। দেখো আমরা নিউটনিয়ান মেকানিক্সের বইয়ের কিছু অংশ একটু দেখে আসি যে ভাইয়া কত সুন্দর এবং সাজানো গোছানো ভাবে এই বইটা নর্মালি উপস্থাপন করা হয়েছে। দেখো, প্রথম অংশে আলটিমেটলি আমাদের হচ্ছে বল এবং বলের প্রকারভেদ, তারপরে খুবই গুরুত্বপূর্ণ যে ভাইয়া আলটিমেটলি আমাদের মৌলিক বল, এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে। দেখো একদম খুব সুন্দর মতো চার্ট আকারে যতটুকু প্রয়োজন খুব সুন্দরভাবে আমাদের এই বইটাতে উপস্থাপন করা আছে। সো তোমরা যারা এখনো বইটি কালেক্ট করোনি, তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারো অথবা অনলাইন থেকে কালেক্ট করতে পারো, করে আলটিমেটলি পরবর্তীতে আমাদের এই ফ্রি ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আর তোমার কোনো টেনশন থাকবে না। ওকে, সো তোমার কাছে বই থাকবে, আমাদের ক্লাসগুলো করবা, আমরা যে হোমওয়ার্কগুলো দিব, যেভাবে পড়তে বলবো, যে দিক নির্দেশনাগুলো দিব, এগুলো গাইডলাইনটা খুব সুন্দর মতো মেনে চললে ইনশাআল্লাহ তুমি আশা রাখতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার আর কোনো প্রবলেম হবে না। ওকে, সো দেখো এখানে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা অ্যানালাইসিস করে দিয়েছি অ্যাট এ গ্লান্স। আলটিমেটলি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে ফাইন্ড আউট করে দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতেই টাইপ ওয়াইজ ম্যাথমেটিক্স দেওয়া আছে এবং পরবর্তীতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো খুব বেশি পরিমাণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের কোশ্চেন প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। ওকে, তার মানে A to Z কমপ্লিট সলিউশন বুক হচ্ছে আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটি। তাহলে চলো আমরা আজকের ক্লাসে শুরু করে দিই। আজকে আমরা সর্বপ্রথম পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করতেছি, আমরা নিউটনিয়ান মেকানিক্সটা দিয়ে সর্বপ্রথম শুরু করবো। সো নিউটনিয়ান বলবিদ্যা থেকে কিন্তু থিওরি টাইপ এবং ম্যাথমেটিক্যাল টাইপ দুই ধরনেরই প্রশ্ন হয়। সো থিওরি টাইপ প্রশ্নগুলো খুব সহজ হয়, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে জাস্ট মনোযোগ দিয়ে পড়বা, উত্তর করতে পারবা। সো আমরা দেখি, আমরা প্রশ্ন সমাধানে চলে যাই। দেখো সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা পাচ্ছি সেই প্রশ্নটা আমাদের কি বলতেছে, আমরা যদি একটু দেখার ট্রাই করি ভাইয়া। সো সর্বপ্রথম আমাদেরকে প্রশ্নটা বলতেছে নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে ধ্রুব নয় কোনটা। তাহলে নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে ধ্রুব নয়, দেখো এই প্রশ্নটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে ভাই চিরায়িত বলবিদ্যায় কারা কারা ধ্রুব থাকে, এটাও প্রশ্ন আসে, খুলনা ইউনিভার্সিটিতে আসছিল এই বিগত কয়েক বছর আগেই। সো চিরায়িত বলবিদ্যায় বা ক্লাসিক্যাল মেকানিক্সে চিরায়িত বলবিদ্যা আমাদের বলবিদ্যায় স্থির থাকে কারা, আমাদের স্থির থাকে মূলত যে সকল রাশির মধ্যে সব থেকে বেশি হাইলাইটেড যে রাশিগুলো সেগুলো হচ্ছে ভর, তারপরে সময় এবং আমাদের স্থান। এই তিনটা জিনিস আমাদের কি থাকে, স্থির থাকে, বা স্থির বাদ দিয়ে তুমি বলতে পারো যে ভাইয়া এরা ধ্রুব থাকে, এরা কি থাকে, ধ্রুব থাকে। ওকে, সো আরো একটা জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে, এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। দেখো এইগুলোতে এই যে ভর, সময়, স্থান, এগুলোতে আলটিমেটলি হচ্ছে নিউটনের সূত্র অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, নিউটনের সূত্র অনুযায়ী অপরিবর্তিত থাকে। নিউটনের সূত্র অনুযায়ী কি থাকে ভাইয়া, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, নিউটনের সূত্র অনুযায়ী অপরিবর্তিত থাকে। তাহলে দেখো একটা প্রশ্ন আমরা তোমাদেরকে যেভাবে পড়াই, দেখো একটা প্রশ্ন যেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে সেটা তো সমাধান করতে পারবাই, তার পাশাপাশি ওই প্রশ্নটা আর কিভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সেটাও কিন্তু আমাদের এই ক্লাসগুলোতে, ফ্রি ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে দেখাই দিই। দেখো অলরেডি প্রশ্নটা চলে আসছে এবং ওই প্রশ্নটা আর কিভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সেটা খুব সুন্দর আকারে তোমাদেরকে সামারি করে কিন্তু আমি বলে দিচ্ছি। সো অবশ্যই ক্লাসে রেসপন্স করতে হবে ভাইয়া। ওকে, যারাই উপস্থিত আছো তোমার কাছে যেটা উত্তর মনে হচ্ছে, বা তুমি তো এতদিন পড়াশোনা করছো তাই না, এডমিশনের বেশ লম্বা একটা সময় চলে গেছে অলরেডি, তুমি অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর করবা। আমি একটা কথা সবসময় বলি যে মুন্না ভাইয়ের ক্লাসে যতবারও ভুল করতে পারো কোনো সমস্যা নাই,
যাতে করে এই ভুলটা যদি এখন হয় তাহলে আমি তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারি, এই ভুলটা তাহলে আর পরীক্ষার হলে রিপিট হবে না। কিন্তু দেখা গেছে যে পরীক্ষার হলে তুমি যদি ভুল করে বসে থাকো তাহলে তোমার 1 মার্ক যাবে, তার সাথে আবার নেগেটিভ মার্কও চলে যাবে। সো অবশ্যই ক্লাসে একটু রেসপন্স করার চেষ্টা করবা, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, দেখবা যে এই অধ্যায়গুলো থেকে যত কনফিউশন তোমার আছে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ টপিকস একদম বেসিক টু অ্যাডভান্স যতটুকু প্রয়োজন A to Z কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে দেখি আমরা একটু উত্তর করার চেষ্টা করি ভাইয়া। দেখো কি বলছে, নিউটনের বলবিদ্যা ধ্রুব নয় কোনটা? তার মানে আমাদের একটু আগে দেখলাম যে ভর ধ্রুব থাকে, সময় ধ্রুব থাকে, স্থান ধ্রুব থাকে। তাহলে আমাদের ভর, সময়, স্থান, তার মানে এই যে আমরা ডি নাম্বারটা পাচ্ছি, আমাদের ভরবেগ ধ্রুব থাকেন আর না, ঠিক আছে, ধ্রুব নয়। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের ধ্রুব। এখন এই প্রশ্নটা আর কিভাবে ঘুরে আসতে পারে যে ভাইয়া নিউটনের সূত্র অনুসারে অপরিবর্তিত থাকে কারা কারা? নিউটনের সূত্র অনুসারে অপরিবর্তিত থাকে কারা কারা? এই যে আমাদের যে চিরায়িত বলবিদ্যা, যে কয়েকটা রাশি আসলে ধ্রুব থাকে বা স্থির থাকে, সেগুলো নিউটনিয়ান সূত্র অনুযায়ী কোনো চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। প্রশ্নটা একটু চেঞ্জ করে এইভাবে আসতে পারে। ওকে, সো আমরা যদি পরবর্তীতে যাই, পরবর্তী কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতে একদম রিসেন্ট সালেই প্রশ্ন চলে আসছে 24-25 সেশনে, যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে গাণিতিক আলটিমেটলি সমীকরণ কোনটা? দ্বিতীয় সূত্র। দেখো নিউটনের 3টা সূত্র, খুবই ভাইটাল সূত্র, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। আমি তোমাদেরকে একটু জাস্ট খালি রিমাইন্ডার করে দিচ্ছি। ফার্স্ট সূত্র, প্রথম সূত্রটা কি কেউ বলতে পারবা? প্রথম সূত্রটা কি ভাইয়া? প্রথম সূত্রটা কি কেউ বলতে পারবা? দেখো প্রথম সূত্রটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ যদি না করা হয় তাহলে একটা স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। তার মানে বাহ্যিক বল না প্রয়োগ করলে একটা বস্তু, গতিশীল বস্তু আমাদের কি সমবেগে চলতে থাকবে, স্থির বস্তু স্থিরই থাকবে। তার মানে এইখান থেকে, এই প্রথম সূত্র থেকে আমরা কি মূলত কনসেপ্ট পাচ্ছি যে ভাইয়া জড়তার কনসেপ্টটা পাচ্ছি। সো জড়তা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া জড়তার কনসেপ্টটা নিউটনিয়ান বলবিদ্যার কোন সূত্র থেকে পাওয়া যায়? সো আমরা প্রথম সূত্র থেকে পাচ্ছি। এবং সেকেন্ড ল থেকে যদি আমরা আসি যে ভাইয়া সেকেন্ড লটা কি আমরা জানি যে বস্তুর আমাদের ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, দ্যাট মিন্স এফ সমানুপাতিক আমরা ডিপি ডিভাইডেড বাই ডিটি বলতে পারতেছি। সো এই সূত্রটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমাদের প্রযুক্ত বলের সমানুপাতিক। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এইখান থেকে আমরা কি পাচ্ছি যে ভাইয়া নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা নরমালি হচ্ছে এই সূত্রটা, যেমন আমরা এফ ইকুয়াল টু এম এ, সো নিউটনিয়ান সূত্র যে আমাদের বলের, নিউটনিয়ান বলবিদ্যার যে বলের যে সূত্রটা, এই সূত্রটা আমরা আলটিমেটলি এইখান থেকে আনতে পারবো। তার মানে আমরা হচ্ছে বলের পরিমাণ, বলের অভিমুখ, তাহলে আমরা যদি একটু স্পেসিফিক ভাবে বলি তাহলে হচ্ছে বলের পরিমাণ, বলের অভিমুখ সম্পর্কে ধারণা পাই কোথা থেকে? আমাদের সেকেন্ড ল থেকে, ঠিক আছে? সো বলের পরিমাণ বা অভিমুখ কোথা থেকে ধারণা পাই ভাইয়া? এই আমাদের হচ্ছে সেকেন্ড ল থেকে। সো আলটিমেটলি থার্ড লতে যদি আমরা আসি, থার্ড ল একটু তোমাদেরকে বলে রাখি, কারণ দ্বিতীয় সূত্র যেহেতু চলে আসছে, বারবার যে দ্বিতীয় সূত্র আসবে বিষয়টা এমন না, প্রথম সূত্র আসতে পারে, তৃতীয় সূত্র আসতে পারে। সো তোমাকে প্রত্যেকটা জিনিস A to Z কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সো আমরা তৃতীয় সূত্র, এটা তো সব থেকে ভাইটাল একটা সূত্র, সব থেকে বেশি ইউজফুল, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, তাই না? সো এইখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? এটা পরীক্ষায় খুবই আসে, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 180 ডিগ্রি। এটা মনে রাখবা, প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষায় একবার করে আসছে অন্তত। ওকে, আর এখানে থার্ড ল থেকে তুমি প্রয়োগ কি পাবা? ভরবেগের নিত্যতা। এইখান থেকে আমরা থার্ড ল থেকে আমরা ভরবেগের নিত্যতা সম্পর্কে জানবো এবং আরো একটা খুবই গুরুত্বপূর্ণ, রকেট উড্ডয়ন সম্পর্কে আমরা জানতে পারবো। সো দেখো আমরা নিউটনের যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র একদম A to Z বেসিক গুলান, যে ভাইয়া কোন সূত্র থেকে কোন জিনিসটা ধারণা পাওয়া যাচ্ছে সেটা শিখলাম। তাহলে এখন একটু উত্তর করার চেষ্টা করে দেখি ভাইয়া, আমাদের প্রশ্নটা কি ছিল? নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক সমীকরণ কোনটা হবে? তাহলে আমরা একটু আগে জানলাম যে দ্বিতীয় সূত্রের, আমাদের এই যে দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণ বা অভিমুখ সম্পর্কে ধারণা পাওয়া যায় দ্বিতীয় সূত্র থেকে। এফ ইকুয়াল টু এম এ, এটাও আমরা দ্বিতীয় সূত্র থেকে আনতে পারি বল রিলেটেড। তাহলে আলটিমেটলি আমরা এফ ইকুয়াল টু এম এ কোথায় আছে ভাইয়া? এই তো বি নাম্বারটা। দেখো এই যে ভুল করা যাবে না, এখানে কিন্তু এম ইকুয়াল টু আমাদের এফ ডট এ। সো এগুলা শুভঙ্করের ফাঁকি সারারা অপশনের মধ্যে ভেলকিবাজি আলটিমেটলি তোমাদেরকে দিয়ে রাখবে। সো এই জিনিসগুলো কখনোই ভুল করা যাবে না, অনেক সহজ জিনিস, একটু তোমাকে কেয়ারফুল হইতে হবে। সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার ক্লিয়ার হলে আমাকে একটু ডান লিখবা। ওকে, সবার ক্লিয়ার হলে আমাকে একটু ডান লিখবা। আচ্ছা, নীলা ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা ক্লাস টাইমিংটা হচ্ছে নামাজের সময় হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপর থেকে তাহলে টাইমিংটা একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো পরবর্তীতে কি বলছে, যে নিচের কোনটি টর্কের মাত্রা সমীকরণ? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি।
দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মোটামুটি একবার করে আসছে। সো টর্ক বাদ দিয়ে তোমাকে এরকম থাকতে পারে যে ভাই দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক থাকতে পারে, ঠিক আছে, বলের মোমেন্ট থাকতে পারে, ঠিক আছে। সো এখন এই টর্ক, টর্ক মানে ঘূর্ণন বল, আমরা টাউ ইকুয়াল টু, দেখো কোনো কিছু মাত্রা বা একক যদি আসে তাহলে তোমাকে মুখস্থ করার কোনো দরকার নেই, ডিরেক্ট সূত্র থেকে তুমি আনতে পারবা। কিভাবে আনবা বেসিকটা একটু শিখাই রাখি, চলো। তাহলে আমরা টর্ক টাউ ইকুয়াল টু সূত্র কি জানি, আর ক্রস এফ, এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। তাহলে আর এর এক মাত্রা কি, যেহেতু লেন্থ তার বড় হাতের এল, এম এফ এর মাত্রা কি এম এল টি ইনভার্স টু, তাহলে ইন টোটাল আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে দেখো আমরা কোথায়, এম এল স্কোয়ার টি ইনভার্স টু কোথায় আছে, বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। এখন দেখো যদি এমন আমরা শিখতে পারি যে ভাই একটা জিনিসের মাত্রা শিখলাম, তার সাথে সাথে আরো অনেক জিনিসের মাত্রা একই মনে করো সেম, তাহলে একটা জিনিস মনে রাখার সাথে সাথে বাকিগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে, তাহলে ভালো হইতো না বিষয়টা। তাহলে দেখো এই টর্কের সাথে বেশ কয়েকটা জিনিসের মাত্রা সেম হয়, তাহলে কাদের কাদের মাত্রা সেম আমরা একটু যদি দেখি যে ভাই এই যে আমরা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা কার কার পাবো, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা কার কার মাত্রা, একটা জিনিস শিখলাম না, এখন দেখো এক দিলে অনেক কয়টা পাখি মেরে ফেলবো। তাহলে দেখো মাত্রা সেম কাদের কাদের, আমরা হচ্ছে কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, বলের ভ্রামক, বলের মোমেন্ট, বলের মোমেন্ট, দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, এই কয়েকটা জিনিসের ভাইয়া মাত্রা সেম। এখন এইখান থেকে এই শক্তিটা সব থেকে বেশি আসে, এবং এই টর্ক এবং বলের ভ্রামক, এই তিনটা তোমার হচ্ছে ফরজ মনে রাখা, ঠিক আছে। সো দেখো এই প্রত্যেকটা জিনিসের মাত্রাই কিন্তু এটা, প্রত্যেকটা জিনিসের মাত্রাই কিন্তু এটা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তার মানে তুমি একটা যদি মনে রাখতে পারো তাহলে একই সাথে এই সকল কিছুর মাত্রা সেম, তাহলে তুমি খুব সুন্দর মতো এগুলো মনে রাখতে পারবা। বুঝতে পারছো সবাই? দেখো তোমাকে পড়াশোনা করতে হবে, কিন্তু সেই পড়াশোনাটা স্মার্টলি করতে হবে। যে ভাইয়া কম সময় ইনভেস্ট করে আমার যদি বেশি ইনফরমেশন মাথায় থাকে তাহলে ভালো না, তাহলে তোমাকে একটু স্মার্টলি পড়তে হবে, সারাদিন এইভাবে আলটিমেটলি না পড়ে তোমাকে একটু স্মার্টলি পড়তে হবে যে ভাইয়া আমরা কিভাবে পড়লে অনেক কম সময়ে অনেক ইনফরমেশন আমরা মাথায় রাখতে পারবো, ঠিক আছে। আর এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো কিন্তু আমাদের জয়কলি পাবলিকেশনের বইয়ে খুব সুন্দরভাবে থিওরি টাইপ অংশে দিয়ে দেওয়া আছে। ওকে, সো যারা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কোন বই পড়বা এটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আসো, তোমরা নিঃসন্দেহে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সহায়িকা বইটা নিতে পারো এবং আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারো ইনশাল্লাহ, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। ওকে, আচ্ছা তাহলে সবার কি ক্লিয়ার? সবাই একটু বলেন তো দেখি, সবাই কি ক্লিয়ারলি বুঝছেন? সবাই কি ক্লিয়ারলি বুঝছেন? বুঝলে আমরা পরবর্তীতে চলে যাব। ওকে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে আমাদের। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা আসি যে ভাই একটি চাকার ভর দেওয়া আছে কত, একটা চাকার ভর দেওয়া আছে হচ্ছে 10 কেজি, চক্রগতি ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে আমাদের 0.5 মিটার, জড়তার ভ্রামক কত? ভাই একদম সহজ একটা প্রশ্ন, জড়তার ভ্রামকে যদি চক্রগতি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা আই ইকুয়াল টু এম, চক্রগতি ব্যাসার্ধ আর না দিয়ে আমরা কে স্কোয়ার দিয়ে দিব। ওকে, তাহলে দেখো এম এর মান কত ভাইয়া 10, কে এর মান কত ভাইয়া 0.5, এটাকে আমাদের বর্গ করতে হবে। তাহলে এই ধরনের বর্গ হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে নিয়ম শেখাচ্ছি, দেখো মনে মনে ভাববা কোনো দশমিক নাই, তার মানে এখানে 0.5 গুণন 0.5, তাহলে মনে মনে ভাববা কোনো দশমিক নাই, তাহলে 5 5 25, তাহলে কয় ঘর আগে দশমিক ছিল? এক ঘর, দুই ঘর, ইন টোটাল 2 ঘর, তাহলে 2 ঘর আগে দশমিক বসাই দিবা। এভাবে তুমি ক্যালকুলেশন করবা। আর ওই ছোট বাচ্চার মতো এখন আর করা যাবে না যে ভাই 0.5 তুলে দাও, এটা করো ওটা করো, তুমি জাস্ট খালি মনে মনে ভাববা। এটা তো অনেক সহজ, একটু পরে আমরা আরো কঠিন কঠিন হাতে ক্যালকুলেশন গুলো করবো। সো মনে মনে ভাববা দশমিকের ক্যালকুলেশনে দশমিক নাই, সিম্পল গুণ করে দিবা, তারপরে কাউন্ট করবা যে কয় ঘর আগে দশমিক ছিল, ওই কয় ঘর আগে দশমিক বসাই দিবা। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের কত আসতেছে 0.25, তাহলে এখন এটাকে দশমিক তুলে দাও, এটা 100 আসতেছে, তাহলে এটা 0 0 কাটা, তার মানে 2.5 চলে আসতেছে। সো আমাদের অ্যান্সার 2.5 কোথায় আছে? এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া, সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে ভাইয়া আবার ক্লাস কবে? ক্লাস হচ্ছে তোমাদের তো আমাদের পেজেই সবকিছু আপডেট দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সবকিছু পেজে আপডেট পেয়ে যাবা যে কখন কোন ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে, এটা আগেই অ্যানাউন্সমেন্ট করা দেওয়া হয়। ওকে, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, নেক্সট ক্লাসে অ্যানাউন্সমেন্ট তোমরা পূর্বেই পেয়ে যাবা। ওকে, আচ্ছা তাহলে আমাকে একটু বলো যে এটা ক্লিয়ার? তাহলে দেখো আলটিমেটলি যদি চক্রগতি ব্যাসার্ধ এবং ভর দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা খুব সহজেই জড়তার ভ্রামক বের করতে পারবো। সবাই কি ক্লিয়ারলি বুঝছেন? একটু আমাকে বলেন দেখি। এই যে দেখেন এটা অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে, একটু আগেই তোমাদেরকে এই সুন্দর একটা ট্রিক শিখাই দিছি। সবাই একটু উত্তর করেন দেখি, সবার উত্তর আমি দেখতে চাই। দেখেন সবার উত্তর দেখতে চাই। একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি, দেখো বলের ভ্রামকের মাত্রা কি, আমি একটু আগে বললাম যে কার কার মাত্রা একক সেম, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, বলের মোমেন্ট, কাজ, শক্তি, টর্ক,
এই কয়েকটা জিনিসের মাত্রা সেম। একটু আগেই পাইছি কি মাত্রা ভাই, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। কোথায় আছে? এই যে আমাদের বি নাম্বারটা রাইট আনসার। দেখছো একই প্রশ্ন জাস্ট একটু চেঞ্জ করে আসছে, একই প্রশ্ন একটু চেঞ্জ করে আসছে, দুইবারই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসছে। সো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তো অলরেডি আফরা পেয়ে গেছো, ধন্যবাদ ভাইয়া। সো সবাই আফরার মতো সবাই একটু চেষ্টা করো ভাইয়া, সবাই একটু চেষ্টা করো, সবাই কমেন্ট সেকশনে সবাই উত্তর করার চেষ্টা করো, কারণ আমি তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরেই উত্তর জিজ্ঞেস করতেছি। এমন না যে আমি শিখাই নাই তারপরে আগে থেকে তোমাকে বলতেছি ভাই উত্তর করো, আমি আগে শিখাচ্ছি। সো তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করলেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে নিজেই করতে পারবা। নেক্সটে আসো, দেখো কি বলছে যে একটা স্থির বস্তুর ভর, তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে ভাই, বস্তুটা স্থির, এটা একটা কি পয়েন্ট। ভর দেওয়া আছে কত ভাইয়া, আমাদের 22,000 কেজি। এখন বলটি, একটি বল 10 সেকেন্ডে বস্তুটির উপর কাজ করায় বস্তুটির বেগ মানে শেষ বেগ প্রাপ্ত হয়েছে 13.6 ms ইনভার্স 1 হলে বলের মান কত? তাহলে নিউটনিয়ান বলবিদ্যায় তুমি যদি দেখো ভাই লাস্ট মুহূর্তে তোমাকে বল বের করতে বলছে, তাহলে বলের একটাই সূত্র, সেটা কি, যে F ইকুয়াল টু এম এ। যদি বাতাসের বাধা টাধা না দেওয়া থাকে তাহলে F ইকুয়াল টু এম এ, এই ছোট্ট সূত্রটা দিয়ে আমরা সমাধান করতে পারবো। সবসময় মনে রাখবা এই ভর এম, এটা কখনো কাহিনী হয় না, আলটিমেটলি ভর তো আর চেঞ্জ হয় না, তাই না? কিন্তু আমাদের কাহিনী বাজবে এই যে এ কে নিয়ে, এ বিভিন্ন কন্ডিশন ভেদে বিভিন্ন সূত্র আছে। তাহলে দেখো আমরা এর যেমন বেসিক সূত্র জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, একদম ছোটবেলা থেকে আমরা শিখে আসতেছি, তাই না, যে আদিবেগ শেষ বেগ এবং সময় দেওয়া থাকলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখো আমরা এফ ইকুয়াল টু এম এ, যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে ভাই, স্থির বস্তু, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু 0। আবার হচ্ছে এটা কি ভাই, এম এর মান দেওয়া আছে, এটা কি ভাই টি এর মান দেওয়া আছে, এটা কি ভাই বেগের মান ভির মান দেওয়া আছে, ঠিক আছে। বস্তুটি এত বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে মানে আমরা এম, তাহলে আদিবেগ দেখো এখন কোন সূত্র হবে, এর তো আরো অনেক সূত্র আছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, যেমন এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, এই সূত্র লিখতে পারবো। এ ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার, যদি আদিবেগ শূন্য হয় এটা আমরা লিখতে পারবো। আবার হচ্ছে তম সেকেন্ডের বেলায় এ ইকুয়াল টু s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, এটা লিখতে পারবো। ওকে, এরকম এর তো অনেক সূত্র আছে। আবার যদি আমরা সরণের সমীকরণ দেওয়া থাকে, তাহলে a dv ডিভাইডেড বাই dt, বেগের সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করো অথবা সরণের সমীকরণকে দুইবার ডিফারেন্সিয়েট করো, আমরা কি পাবো, ত্বরণ পেয়ে যাব। এটাও আমরা করতে পারি, এটাও আমরা করতে পারি, তাই না? এখন কোন সূত্র পড়বে এটা সবসময় পরীক্ষার প্রশ্নটাই বলে দিবে। দেখো পরীক্ষার প্রশ্নে এম আছে, ইউ আছে, টি আছে, ভি আছে, তাহলে কোন সূত্র বাবা, ইউ ভি টি কোথায় আছে, এই যে এই সূত্রটা পড়তেছে, বুঝছেন? সো প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বা, প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়লে প্রশ্নই বলে দিবে যে ভাইয়া এই প্রশ্নটাতে কোন সূত্রটা ইউজ হবে। তোমার যদি সকল সূত্র মনে থাকে তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে এটাতে কোন সূত্র ইউজ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি করতে পারি। তাহলে এম এর মান কত ভাই, 22,000, ইন্টু ভির মান কত ভাইয়া 13.6, মাইনাস ইউ এর মান 0 ছিল, টির মান কত 10.5। এখন দেখো এটা হাতে ক্যালকুলেশনটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে। সো হাতে ক্যালকুলেশন সবসময় মাথায় রাখবা, তোমাকে ক্লোজ মান যাইতে হবে, একদম একুরেট আনতে হবে, বিষয়টা এমন না। ক্লোজে যায় তুমি অপশন টেস্ট করবা। দেখো আমাদের এখানে 10 আর 13 আছে, তার মানে 10 দ্বারা 13 কে কাটলে 1 পয়েন্ট সামথিং, ধরে নাও আমরা 1.2 বা 1.1 এরকম কিছু একটা পাবো, ধরে নিলাম, মানে একের থেকে হালকা একটু বেশি, কারণ 10 দিয়ে 13 কে কাটলে হালকা একটু বেশি হবে। সো দেখো তার মানে এখন যদি আমরা এইটার সাথে এটা গুণ করি তাহলে কি হচ্ছে, দেখো 22,000 চেয়ে কখনো ছোট হওয়া সম্ভব বা সমান হওয়া সম্ভব না। দেখো এই যে 22,000 চেয়ে ছোট এটাও হবে না, তাহলে 22,000 একুরেট এটাও হবে না, কারণ 22,000 থেকে তো 1 পয়েন্ট সামথিং, 1 দ্বারা তো গুণ করে নেই ভাই, সামান্য একটু বড় আছে, তাহলে এটার থেকে একটু বড় হবে, এটার থেকে বড় অপশন একটাই আছে, তার মানে এ নাম্বারটা রাইট আনসার। হাতে ক্যালকুলেশন তোমাকে অ্যাপ্রক্সিমেটলি হিসাবটা করে তোমাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে তাড়াতাড়ি স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে। সো তুমি যদি মনে করো যে না আমি এখানে দশমিক তুলে দিব, এখানে দশমিক তুলে দিব, তখন ভাই জটিল হয়ে যাবে, সময় বেশি লাগবে। সো তুমি কি করবে, অ্যাপ্রক্সিমেটলি যাবা যতদূর যাওয়া সম্ভব, তারপরে অপশনের দিকে তাকাবা, দেখবা যে অপশন মোটামুটি অনেক দূর কম বেশি। দেখো এই যে 28,000, 22,000, তারপরে 2,000, সো মোটামুটি দেখছো ডিফারেন্সটা, যেহেতু ক্যালকুলেটর নাই তার মানে ডিফারেন্স বেশি থাকবে অপশনে। সো অ্যাপ্রক্সিমেটলি হিসাব করে আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবো। সবাই কি বুঝতে পারছো কিভাবে হাতে ক্যালকুলেশন করতে হয়? সো এই বিষয়টা মাথায় রাখবা। ওকে, তো নেক্সটে আসো, দেখো কি বলছে, এইটা মারাত্মক একটা প্রশ্ন, এটা অলরেডি দেখো খুবই রিসেন্ট সালে হাজিজান এসে আসছে, 24-25-এ, এর আগের বছরেই আসছে। সো দেখো কি বলছে যে ভাইয়া 60 নিউটন এর বল 30 কেজি ভর, 60 নিউটনের বল 30 কেজি ভরের একটা বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করে, তাহলে বস্তুটির বেগের পরিবর্তন, দ্যাট মিন্স ডেল ভির মান বের করতে বলছে। এটা খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, এটা অলরেডি বুয়েটে প্রিলিতে একবার আসছিল। ওকে, এবং অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসছে অলরেডি। ওকে, এখান থেকে অনেক ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। সো এটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টের প্রশ্ন, আমি আগে কনসেপ্টটা একটু বুঝাই দিচ্ছি। দেখো আমরা সবাই একটা কথা জানি যে বস্তুর ভরবেগের
বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তন, তাই না? বলের ঘাত যে ইকুয়াল টু এফ টি, আমরা কি লিখতে পারবো? বস্তুর ভরবেগের পরিবর্তন, দ্যাট মিনস এম ভি মাইনাস ইউ, অথবা আমরা এম ডেল ভি বলতে পারবো অথবা ডেল পি বলতে পারবো। সো এই সূত্রের সিরিজটা তোমার যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, ইনশাল্লাহ এইখান থেকে একটা প্রশ্ন সবসময় আসে, মনে রাখবা এই সূত্র সিরিজ। বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। সো ভরবেগের পরিবর্তনকে আমরা ঠিক একইভাবে লিখতে পারবো এই সূত্র অনুযায়ী। তাহলে দেখো, এখন আমরা যেহেতু সবগুলাই সমান সমান, এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা, তাহলে আমি এটার সাথে এটা সম্পর্ক, অথবা এটার সাথে এটা সম্পর্ক, অথবা এটার সাথে এটা সম্পর্ক ইচ্ছা মতো আমরা আমাদের ডিমান্ড অনুযায়ী নিতে পারবো, যেহেতু সবগুলাই সমান। যেহেতু কি ভাইয়া, সবগুলাই সমান। তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে, এখানে এফ এর মান দেওয়া আছে, এখানে এম এর মান দেওয়া আছে, এখানে টির মান দেওয়া আছে, এখানে আমাদের ডেল ভি বের করতে বলছে। তাহলে কোন সূত্র নিব? বস্তুর বরের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে আমরা এই যে এফ টি ইকুয়াল টু আমরা এম ডেল ভি নিতে পারি। তার মানে এফ টি যেহেতু সবগুলাই সমান, তাহলে এম ডেল ভি, দেখো খুব সুন্দর মতো আমাদের হয়ে যাবে এখন। তাহলে ডেল ভি ইকুয়াল টু কি লিখতে পারবো? এফ টি ডিভাইডেড বাই আমাদের কি ভাই এম। তাহলে এফ এর মান কত ভাইয়া? 60। টির মান কত? দেখো এই যে মিনিটে আছে, এসআই ফরম্যাটে নিয়ে যেতে হবে। একক কনভার্সন মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে মিনিটকে অবশ্যই সেকেন্ডে আনতে হবে। তাহলে সেকেন্ডে যদি আনি, তাহলে 60 সেকেন্ড ডিভাইডেড বাই এম। এম এর মান কত ভাইয়া? আমাদের হচ্ছে 30। তার মানে 30 দুগুণ 60, তার মানে 60 দুগুণ 120। দ্যাট মিনস 120 এমএস ইনভার্স 1। তাহলে আমাদের 120 কোথায় ভাইয়া? বেগের পরিবর্তন, আমাদের ডেল ভি চলে আসছে ডিরেক্ট 120 এমএস ইনভার্স 1। খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই কনসেপচুয়াল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা অলরেডি হাজিজান এসে আসছে 24-25-এ, এবং এই প্রশ্নটা কোনো এককালে বুয়েটেও আসছিল প্রিলিতে। এই প্রশ্নটা কোনো এককালে বুয়েটে একদম সেম টু সেম এই কনসেপ্ট থেকে একই সূত্রের প্রয়োগের প্রশ্ন চলে আসছিল। সবার কি ক্লিয়ার রে? সবাই কি ক্লিয়ারলি বুঝছেন? বলেন, সবার কি ক্লিয়ার হইছে? সবার ক্লিয়ার হইছে? দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন একদম ভেঙে ভেঙে অ্যানালাইসিস করে দিচ্ছি, ওকে? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে অবশ্যই জানাবা। বুঝতে পারছি? সো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভাইয়াকে জানাইতে হবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভাইয়াকে জানাইতে হবে, ওকে? সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব ভাইয়া। তাহলে আমরা কি করব? নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে, এটা রিসেন্ট সালে খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। দেখো আমাদের জয়কুলি বইতে কিন্তু শুধু যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া তা না। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার মতো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে অন্যান্য ইউনিভার্সিটিতে অলরেডি আসছিল, যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে আমাদের বইগুলোতে খুব সুন্দরভাবে সাজাই দেওয়া আছে, ওকে? তাহলে দেখো এই প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া আমাদের বলছে যে 8.6 নিউটন বাতাসের বাধা অতিক্রম করে 2 কেজি ভরের একটি কাঁঠাল গাছ থেকে সোজা নিচের দিকে পড়তেছে, কাঁঠালের ত্বরণ কত? তাহলে দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অলরেডি জিএসটিতে, তারপরে সাস্টে, সব জায়গায় আসছে। ধরো রিসেন্ট এই সূত্রতায় একটা বস্তুকে যদি তুমি ফেলাই দাও, এই সূত্রতা থেকে একটা বস্তুকে ফেলাই দাও, তাহলে আমাদের কি ভাই, এখানে তো বায়ুমণ্ডল অবশ্যই বাধা থাকবে, তাই না? এই বাতাসের বাধা যদি থাকে, তাহলে বাতাস আছে, বাতাস তো একটা বাধা ক্রিয়েট করবে। সো এই ধরনের যদি কন্ডিশন হয়, নর্মালি আমরা কি জানি যে ভাই এফ ইকুয়াল টু আমরা এম এ জানি, অথবা আমরা এম জি জানি, তাই না? সো তুমি মনে রাখবা যে ভাই এফ ইকুয়াল টু বাতাসের বাধা থাকলে এম জি ওই মাইনাস এই এফ ড্যাশ, মানে বাতাসের বাধাটাকে বাদ দিয়ে দিবা। এটা হচ্ছে সহজ ট্রিক্স, খুব সহজেই মনে রাখা যায় যে ভাই এফ ইকুয়াল টু এম এ অথবা এম জি। তাহলে এফ ইকুয়াল টু এম জি, আর বাতাসের বাধা দেখো এখানে কিন্তু এই যে বাতাসের বাধা দেওয়া আছে যে ভাই 8.6 বাতাসের বাধা, তাহলে বাতাসের বাধাটাকে জাস্ট বাদ দিবা, ওকে? তাহলে দেখো এখন আমরা এই এফ ইকুয়াল টু আবার কি লিখতে পারি? এম এ লিখতে পারি ইকুয়াল টু এম জি মাইনাস এফ ড্যাশ। তাহলে আমরা এ ইকুয়াল টু এম জি মাইনাস এফ ড্যাশ ডিভাইডেড বাই এম। এখন তুমি এইখানে জাস্ট মান বসায় ক্যালকুলেশন করো। তাহলে দেখো এম এর মান কত ভাইয়া? 2 কেজি। তাহলে 2 ইন্টু 9.8 মাইনাস এফ ড্যাশের মান কত? 8.6 ডিভাইডেড বাই এম এর মান কত ভাইয়া? 2। তাহলে এই যে আমি বারবার করে নেক্সট বিগত ক্লাসে তোমাদেরকে 9.8 এর বেশ কয়েকটা গুণিতক বলে দিয়েছিলাম। 9.8 ইন্টু 2 19.6, 9.8 ইন্টু 5 49। সো বেশ কিছু ক্যালকুলেশন তোমাকে হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে মনে রাখতে হবে। বারবার ঘুরে ফিরে 9.8 এর এই অনুপাতগুলো তোমার চোখের সামনে ঘোরাফেরা করবে, ওকে? তাহলে দেখো এটা কত আসে ভাই? 19.6। এটা মনে রাখবা সবসময়, 19.6 মাইনাস করো হচ্ছে 8.6। তাহলে এখানে কত আসতেছে? 0, এখানে আসতেছে 11, তাই না? তাহলে দেখো, তাহলে চলে আসতেছে কত ভাই? আমরা এইখান থেকে পাচ্ছি 11 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের 5.5 চলে আসতেছে, কারণ এখানে তো আগে থেকে একটা ভাগ 2 ছিল। তাহলে 5.5 কোথায় আছে? 5.5 দেখো এই যে অপশনে, দেখো আবার কত খেলাধুলা করছে। অপশনে দেখো তোমাদেরকে একটু বাজাই দেখছে স্যারেরা, তোমরা যারা তাড়াহুড়া করবা ধরা খেয়ে যাবে। দেখো চাইছে হচ্ছে ত্বরণ, চাইছে কি ভাইয়া? ত্বরণ, কিন্তু দুইটা 5.5 আছে। এখন তোমরা মনে করতেছো কি ভাই টাইপিং মিস্টেক আছে? তোমরা কি মনে করতেছো বলো তো? টাইপিং মিস্টেক আছে? টাইপিং কিন্তু মিস্টেক নাই। দেখো
এককে তোমরা ঝামেলা দিয়ে রাখছে স্যারেরা। সো ত্বরণ চাইছে, এম এস ইনভার্স 1 হবে না, এম এস ইনভার্স 2 হবে, দ্যাট মিনস বি নাম্বারটা রাইট আনসার। সো দেখছো, সো এই এককগুলান অবশ্যই খেয়াল রাখতে হবে। পরীক্ষায় যদি তাড়াহুড়া করে তুমি এই নাম্বারটা দাগাই দাও তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। বুঝতে পারছি আমরা? সবাই কি বুঝতে পারছি রে বলো তো? সবাই কি বুঝতে পারছি? খুব সুন্দর একটা কনসেপ্ট কিন্তু। সো দাগানোর সময় আমাদেরকে অবশ্যই দেখে শুনে বুঝে দেন দাগাইতে হবে। ওকে, বিশেষ করে এ নাম্বার যখন দাগাবা তখন আলটিমেটলি একটু কেয়ারফুলি দাগাবা, কারণ ম্যাক্সিমাম টাইমে কি দেওয়া থাকবে তোমাকে পরীক্ষা করার জন্য এ নাম্বারে মাঝে মাঝে একটু এই যে এরকম ঝামেলা দিয়ে রাখে। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যেতে পারি ভাইয়া। আমরা নেক্সটে চলে যেতে পারি। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, যে ভাই একটি চলন্ত বস্তুর সমান ভরের অপর একটি বস্তুকে আঘাত করলে গতিশক্তি কত শতাংশ স্থানান্তরিত হবে? 100%। দেখো এটা আমি একটা থিওরি টাইপ প্রশ্ন, তোমাদেরকে বাস্তবিক একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা ক্রামের গুটি দিয়ে আরেকটা ক্রামের গুটিকে মারতেছো। তুমি একটা ক্রামের গুটি ধরো বোর্ডে রাখছো, ওইটা স্থির অবস্থায় আছে, জাস্ট ওকে, আরেকটা ক্রামের গুটি দিয়ে মারলা। দেখবা যে এমন হবে যে ওই ক্রামের গুটিটা যখন হিট করবে ওই আইসা থেমে যাবে, যেটা আগে থামা ছিল ওইটা সাধারণত চলা শুরু করবে। ঠিক আছে? সো আরো ভাবে আমি যদি আরেকটু তোমাদেরকে গুছানো ওয়েতে বলি, তোমরা এই জিনিসটা অবশ্যই জানো যে ভাই স্থিতিস্থাপক সংঘর্ষে আমাদের কি হয়, বেগ বিনিময় ঘটে, মানে একজনের বেগ আর একজনে আলটিমেটলি পাবে। ধরো একটা বস্তু যেটা স্থির ছিল ওইটা পরবর্তীতে চলমান হবে, আর চলমান বস্তুটা স্থির হয়ে যাবে। তার মানে ইন টোটাল আমাদের গতিশক্তিটাই কনভার্সন হয়ে যাবে। তার মানে আমাদের 100% গতিশক্তি কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা থিওরি টাইপ প্রশ্ন, অবশ্যই মনে রাখবা। বিশেষ করে এই ক্রামের উদাহরণটা দিয়ে মনে রাখলে আলটিমেটলি আর কখনোই ভুল হবে না। নেক্সটে আসো। দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, নেক্সটে একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে 10 কেজি মিটার স্কোয়ার, চাকাটিতে 10 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে টর্ক কত প্রয়োজন হবে? দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, টর্ক। তাহলে এখন টর্কের তো আমরা একটু আগেই এই সূত্রটা পড়ছিলাম, তাই না, যে টাউ ইকুয়াল টু এফ আর ক্রস এফ। এই সূত্রটা কি এখন হবে? কথা হচ্ছে না। কেন হবে না? কারণ ভাই আমাদের প্রশ্নে তো অন্য জিনিস দেওয়া আছে। দেখো জড়তার ভ্রামক আই দেওয়া আছে এবং হচ্ছে কৌণিক ত্বরণ আলফা দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আই, এটা হচ্ছে আলফা। তাহলে আমরা এই সূত্র হবে না। তাহলে আর কি সূত্র আছে টর্কের? টাউ ইকুয়াল টু আমরা সবাই জানি আই আলফা, টাউ ইকুয়াল টু আই আলফা। তাহলে দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে, যে ভাই টর্ক, তার মানে আই এর মান কত 10, আলফার মান কত ভাই 10, তাহলে 10 10 কত আসতেছে 100। দেখছো, জাস্ট সূত্র তোমার যদি মনে থাকে তাহলে কিভাবে বুঝবো কখন কোন সূত্র হবে? দেখো এখানে আই এর মান এবং আলফার মান দেওয়া আছে, তাহলে তো তোমার এ আর এফ এর এটা সূত্র নেওয়ার প্রশ্নই আসে না। তাহলে সবসময় কিন্তু প্রশ্নের এলিমেন্টস, অর্থাৎ প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে এটাই তোমাকে বলে দিবে যে ভাই ওই প্রশ্নে কি সূত্র তোমাকে ইউজ করতে হবে। বুঝতে পারছো? তাহলে 100 কোথায় আছে? 100 নিউটন মিটার। এই তো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। আমাদের কি ভাইয়া ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছেন? ফ্যান্টাস্টিক ভাবে কি হচ্ছে ভাইয়া, বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবার? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো একটি বস্তুকে ঘূর্ণনরত রাখতে যে বল দরকার হয় তাকে কি বলা হয়? ঘূর্ণনরত রাখতে, এই বস্তু যখন একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ধরো ভি বেগে একটা বস্তু এম ভরের বস্তু যখন ঘুরবে তখন তো অবশ্যই কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল কাজ করবে। তাহলে আমাদের ঘূর্ণনরত রাখতে আমাদের হচ্ছে যে বল দরকার হয় সেটা কি হবে? কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলের যেহেতু সংজ্ঞাটাই চলে আসছে, তাহলে কেন্দ্রমুখী বলের সূত্রটা একটু জানতে হবে। তাহলে দেখো কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা একদম বেসিক সূত্র। অথবা ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ওমেগা আর, তার মানে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই আর একটা কাটা, তাহলে এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর পাচ্ছি। তার মানে আমাদের এই সূত্রও রাইট, এই সূত্র রাইট। কখন কোন সূত্র হবে? যদি রৈখিক বেগ থাকে তাহলে আমরা এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যদি কৌণিক বেগ থাকে তাহলে এম ওমেগা স্কোয়ার আর। বুঝতে পারছি? সো কখন রৈখিক বেগ কখন কৌণিক বেগ এইটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। ওকে, রৈখিক বেগ দেওয়া আছে নাকি কৌণিক বেগ দেওয়া আছে এটা কেয়ারফুল থাকতে হবে। ওকে, সো এই সূত্রগুলো থেকে ছোট ছোট ম্যাথমেটিক্স আসে। এই সূত্রগুলো থেকে কি ভাইয়া ছোট ছোট ম্যাথমেটিক্স পরীক্ষায় আসে, খেয়াল রাখতে হবে। সো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে কি বলছে, যে ভাই একটি দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য, একটা দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে কত ভাইয়া? 18 সেন্টিমিটার। এর প্রান্তের রৈখিক বেগ কত? রৈখিক বেগ, কৌণিক না কিন্তু। তাহলে রৈখিক বেগ কি ভাই আমরা জানি, ভি ইকুয়াল টু ওমেগা আর। এই সূত্রটা তো একটু আগে জানলাম। তাহলে ওমেগা দেখো কি ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা নাকি মিনিটের কাটা, এটা কেয়ারফুল থাকতে হবে। তাহলে দেখো ওমেগার সূত্র আমরা কি জানি, যে ভাইয়া 2 পাই এন ডিভাইডেড বাই টি ইন্টু আর। ঘূর্ণন সংখ্যা যেহেতু সেকেন্ডের কাটা বা মিনিটের কাটা ঘুরে, তাহলে আমরা 2 পাই এন ডিভাইডেড বাই টি করতে পারতেছি। ওকে, তাহলে মান বসাই দাও এখন। 2 পাই এন একবার ঘুরবে, টি এটা অবশ্যই সেকেন্ডে নিতে হবে। তাহলে দেখো মিনিটের কাটা, তাহলে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। আর আর এর মান কত ভাই? 18 সেন্টিমিটার। তাহলে 100 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসতেছে? 0.18
তাহলে 0.18 মিটার। তাহলে দেখো আমরা হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে এভাবে লিখবো যে ভাই 0.18 যেটা 18 × 10⁻², একই কথা। বুঝতে পারছো? আমরা কি হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে সবসময় 10 এর পাওয়ার বানাই নিব। কারণটা কি দেখো, কারণটা আমি তাহলে 18 × 10⁻² বলতে পারতেছি। তাহলে দেখো এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা কি করব দেখো, মিনিটের কাটা, এই মিনিট 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 বলছে, এখানে তো সেকেন্ড বলে নাই, তাহলে 60 × 60 হবে। দেখছো, মিনিটের যেহেতু বলছে তাহলে 60 × 60, দ্যাট মিনস 3600। তাহলে 3600কে আবার এরকম করে লিখতে পারি না আমরা 10⁻², একই কথা। 36 × 10², 36 × 100, তাহলে আমরা 3600 পাচ্ছি। তাহলে 100কে কি লেখা যায়, 10² লেখা যায়। এখন দেখো 10 এর পাওয়ার করে নিলাম না, এখন সুবিধা দেখো, এই যে 18 দ্বারা কাটাকাটি চলে যাবে, 18 দুগুণ আমাদের 36, এই 2 কাটা, তার মানে উপরে থাকতেছে কত, শুধুমাত্র আমাদের পাই থাকতেছে ইনটু এইখানে 10², এখানে 10⁻²। সো এটাকে যদি আমরা উপরে পার করে দেই তখন স্কোয়ারটা ইনভার্স হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে -4 হবে, তাহলে পাই × 10⁻4। তাহলে পাইয়ের মান কত, 3.14 × 10⁻4 পাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তাহলে 3.14 × 10⁻4 কোথায় আছে, এই তো বাবারা, ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা দেখছো। সো হাতে ক্যালকুলেশনে তোমাকে অবশ্যই একটু ঠান্ডা মাথায় জাস্ট ফরম্যাট সাজাই নিতে হবে, ঠান্ডা মাথায়। দেখো হাতে ক্যালকুলেশন যাদের যাদের দুর্বলতা, আমি কিন্তু একদম ধরে ধরে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাই দিচ্ছি। সো তুমি যদি আমার কথাগুলোর মনোযোগ দিয়ে শোনো এবং প্রসেস মেনটেন করে হাতে ক্যালকুলেশন বাসায় একটু প্র্যাকটিস করো, দেখবা যে হাতে ক্যালকুলেশন নিয়ে খুব একটা পেইন হয় না পরীক্ষার হলে। কনসেপ্ট জানা থাকলে তুমি ইজিলি উত্তর করতে পারবা। ওকে, বুঝতে পারছি রে, সবাই কি বুঝতে পারছি? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, দেখছো একটু আগে আমরা দেখছিলাম যে ভাই ভরবেগের পরিবর্তনের হার কি, বলের ঘাতের সমান, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। সেটা কি ছিল, সেটা হচ্ছে রৈখিক ভরবেগ ছিল, দেখছো। আর এইখানে বলা আছে কৌণিক ভরবেগ, তাহলে এইখানে কিন্তু আমাদের কি হবে না, ভরবেগের সমান হবে না বা বলের সমান হবে না, আমাদের কি হবে, টর্কের সমান, এটা মনে রাখবা। সো কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগ, সো রৈখিক ভরবেগ বলের ঘাত, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার মানে ভরবেগের পরিবর্তনের হার আমাদের বলের ঘাতের সমান। সো রৈখিক ভরবেগ যদি থাকে ভরবেগ, তাহলে আমরা কি বলবো যে ভাই আমাদের বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত আসবে। বাট আমাদের যদি কৌণিক ভরবেগ বলে তখন কিন্তু আর বলের ঘাত না, তখন কিন্তু টর্ক। সো এই কনসেপ্টটা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি টাইপ প্রশ্ন, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হুবহুব চলে আসতে পারে। বুঝতে পারছি? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো বলের ঘাতের একক কি, দেখো এই যে এই প্রশ্নটা আরেকভাবে ঘুরে আসতে পারে, তো তোমাকে বলতে পারতো যে ভাই ভরবেগের একক কি হবে, ভরবেগের একক কি হবে, বলের ঘাত ভরবেগ একক সেম হবে। কারণ কি, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, তার মানে ভরবেগ এবং আমাদের বলের ঘাত এই দুইটার মাত্রা একক সেম হবে। তাহলে দেখো আমরা বলের ঘাত ইকুয়াল টু কি জানি, যে জে ইকুয়াল টু FT। তাহলে এফ এর একক কি ভাইয়া, MA, এটাকে আরো ভাঙাও, MA, তাহলে মানে কেজি MS ইনভার্স 2, আর এখানে সেকেন্ড একটা, তাহলে এখানে তো মনে মনে 1 আছে, তার মানে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 আসতেছে। সো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 কোথায়, ডি নাম্বারটা রাইট আনসার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ভরবেগের একক কি এটা আসবে, চলো প্রমাণ করি আমরা। দেখো ভরবেগ কি জানি, P ইকুয়াল টু MV, তাহলে কেজি MS ইনভার্স 1, দেখছো একই জিনিস। তার মানে যেহেতু আমাদের বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, তার মানে বলের ঘাত এবং ভরবেগ এর মাত্রা একক সেম হবে। বলের ঘাত এবং ভরবেগ নরমালি কি হয়, হঠাৎ করে যখন আমরা বলের ঘাত দেখি আল্লাহ কি জানি সূত্র ভুলে গেছি, আর ভরবেগ তো নামের সাথে কাজের মিল, ভর আর বেগকে গুণ করলে ভরবেগ পাওয়া যায়। সো তুমি এইটা দ্বারা এই এককটা দিয়ে তুমি এই প্রশ্নের উত্তর করলেও তোমার রাইট আনসার আসবে। বুঝতে পারছো? সো একটু মাথা খাটাইতে হবে, একটু তোমাকে স্মার্টলি চিন্তা ভাবনা করতে হবে। নেক্সটে আসো, যে ভাইয়া খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কি বলে, তাকে কি বলে, ঘাত বল বলে। ঘাত বল এবং বলের ঘাত, এটা কিন্তু পার্থক্যটা মনে রাখবা। ঘাত বল হচ্ছে খুব বৃহৎ মানের বল অল্প সময়ের জন্য ক্রিয়া করবে, এটাই হচ্ছে আমাদের ঘাত বল। আর বলের ঘাতটা কি, ঘাত বল ইন্টু বলের ক্রিয়াকাল। বুঝতে পারছো, বলের ঘাত, ঘাত বল ইন্টু বলের ক্রিয়াকাল। আর ঘাত বলটা কি, বৃহৎ মানের বল খুব কম সময়ের জন্য ক্রিয়া করলে তাকে আমরা ঘাত বল বলবো। যেমন আমি তোমাদেরকে যদি বলি যে ভাই ব্যাট, যখন আমরা ক্রিকেট খেলি, সো এই ক্রিকেট ব্যাট এবং বলের মধ্যে যে সংঘর্ষটা হয়, দেখবা আমরা সব সময় গায়ের শক্তি দিয়ে কিন্তু মারি। আবার বলটা কি খুব বেশি সময়ের জন্য সংঘর্ষ হয় না, অল্প সেকেন্ড, ন্যানো সেকেন্ডের জন্য সংঘর্ষ হয়ে আবার চলে যায় বাউন্ডারি লাইনের দিকে। বুঝতে পারছো? সো এই বিষয়টা মনে রাখতে হবে, এই বিষয়টা কি ভাইয়া অবশ্যই মনে রাখতে হবে। তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো আমরা নিউটনিয়ান বলবিদ্যা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যেই কনসেপ্টগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ,
খুব সুন্দরভাবে আমরা A to Z কমপ্লিট করছি। এখন আমরা গণিতের স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে দেখার ট্রাই করব যে ভাইয়া আমাদের স্থিতিবিদ্যা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো চলেন আমরা একটু দেখার ট্রাই করি। স্থিতিবিদ্যা থেকে অনেক সহজ প্রশ্ন আসে, অল্প কয়েকটা মেথড আছে, ওই মেথড থেকেই বারবার প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার করা খুবই ইজি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রিসেন্ট সালে জাস্ট 2-3টা নিয়ম জানলে ওই ইউনিটের নিয়মই সকল বিশ্ববিদ্যালয়ে বারবার রিপিট আসে। যেমন এই প্রশ্নটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একদম রিসেন্ট সালে 24-25 সেশনে আসছে। দেখি আমরা কি বলছে যে ভাইয়া রুট ওভার 14 একক দুটি সমান বল, তার মানে এই দুইটা রুট ওভার 14, দ্যাট মিনস দুইটি সমান বল হলে পি ইকুয়াল টু কিউ। ওকে, বলের আলফা অর্থাৎ মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত ভাইয়া, 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, তাদের লব্ধির মান কত হবে। দেখো এটা কিন্তু একটা স্পেশাল জয়কুলের আমাদের শর্টকাটই আছে যে ভাইয়া যদি বলদ্বয় সমান হয় এবং মধ্যবর্তী কোণ যদি বলের 120 ডিগ্রি হয় তাহলে আমাদের লব্ধি হবে বলদ্বয়ের সমান, লব্ধি হবে বলদ্বয়ের সমান, লব্ধি হবে বলদ্বয়ের সমান, একদম ভাইটাল একটা কন্ডিশন। সো আমাদের লব্ধিটা কি হবে ভাই, বলদ্বয়ের সমান, তাহলে রুট ওভার 14ই হবে রাইট আনসার। কোনো এই যে দেখো লব্ধির তোমরা যারা এই সূত্র ইউজ করবা যে ভাই পি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এত টাইম নাই ভাইয়া, তোমাকে একটু টেকনিক্যালি টাইম ম্যানেজমেন্ট মাথায় রেখে তোমাকে সমাধান করতে হবে। সো এই ট্রিক্স গুলো তোমাকে অবশ্যই পরীক্ষার হলে কাজে লাগাতে হবে। তুমি যদি এখন এখানে মান বসাইতে যাও তারপরে উত্তর আনতে চাও তাহলে সময় লাগবে, একই উত্তর আসবে। ওকে, তাহলে সবসময় মনে রাখবা যে বলদ্বয়ের মান সমান এবং মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে লব্ধি হবে বলদ্বয়ের মানের সমান। লব্ধি হবে কত, বলদ্বয়ের মানের সমান। লব্ধি হবে কি ভাইয়া, বলদ্বয়ের মানের সমান। ওকে, আচ্ছা সবাই বুঝছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা এই যে সেম কোশ্চেন, দেখো জগন্নাথেও আসছিল 24-25 সেশনে। সো একটু দেখা ট্রাই করি। দেখো একটি বিন্দুতে দুটি বল পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর, তাহলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণের মান কত। এটা কি আমাকে করে দিতে হবে? একটু আগেই শিখাইলাম না যে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর কখন হয়, যখন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। যখন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, দ্যাট মিন্স আমাদের ডি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সবাই পারছো রে? সবাই পারছো? সবাই পারছো? এই যে একজন বলছো 15 নাম্বারটা এর আগেরটা ডি। হ্যাঁ, সবাই একটু উত্তর ট্রাই করো। দেখো খুব সহজ। ওই কনসেপ্টটা রিসেন্ট সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রিসেন্ট সালে জগন্নাথে আসছে, আরো অনেক বিশ্ববিদ্যালয় আসছে, সামনে দেখবা আরো অনেক কোশ্চেন রিপিট পাবা এই কনসেপ্ট থেকে। তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো এই প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন। দেখো অলরেডি রাজশাহীতে 2বার আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে 1বার আসছে। খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা যদি একটু দেখার ট্রাই করি যে 5 নিউটন ও 7 নিউটন, 5 নিউটন 7 নিউটন এবং 8 নিউটন বলত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে আমাদের কি বলছে যে ভাই 8 নিউটন এবং 5 নিউটনের মধ্যবর্তী কোণ কত। তাহলে 8 এবং 5 যদি বল হয় তাহলে এখানে তোমাকে কাউন্ট করতে হবে, এই 7টা লব্ধি হিসেবে কাউন্ট করতে হবে, কারণ এরা সাম্য অবস্থায় আছে। তাহলে যেই দুইটা বল এর মধ্যবর্তী কোণ বের করতে বলবে তার বাকিটা অন্য বলটা, এই দুইটা বাদ দিয়ে যে বলটা থাকবে সেটাকে আমরা লব্ধি হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, সেটাকে আমরা লব্ধি হিসেবে কাউন্ট করব। তাহলে দেখো, তাহলে লব্ধি যদি 7 হয় তাহলে 7 7 49, 7 স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি 8 স্কোয়ার প্লাস আমাদের 5 স্কোয়ার প্লাস 2 8 5 cos আলফা। এখান থেকে আলফার মানটা বের করলেই হয়ে যাবে। তাহলে কত আসতেছে 7 7 49 ইকুয়াল টু আমাদের 8 8 64 আর 25, তার মানে আমাদের 9 6 7 8 89, তার মানে আমরা 89 প্লাস এখান থেকে পাচ্ছি কত ভাইয়া, 5 8 40, 40 দুগুণ 80 cos আলফা। তাহলে এইখান থেকে আমরা cos আলফা ইকুয়াল টু ডিরেক্ট পাবো 49 মাইনাস হচ্ছে 89, দ্যাট মিন্স আমরা পাবো হচ্ছে কত, -40 পাবো, ডিভাইডেড বাই এখানে কত পাচ্ছি যে ভাই এই 80 ছিল, এটা এই পাশে গিয়ে 80 ভাগ হয়ে যাবে। তাহলে 80 দুগুণ আমাদের কত, 40 দুগুণ 80, তার মানে cos আলফা ইকুয়াল টু -1/2 আসলো। তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স -1/2। তাহলে cos কত ডিগ্রির মান, -1/2 ভাই 120 ডিগ্রির মান। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। সো এইখানে দেখো আমরা প্রথম যে 3টা প্রশ্ন সমাধান করলাম 3টারই উত্তর 120 ডিগ্রি। সো এইরকম ধরো আমি যখন হচ্ছে এডমিশন ক্যান্ডিডেট ছিলাম, যখন অফলাইনে ফার্মগেটে কোচিং করতাম, আমার টিচার এরকম বলতো একটা সুন্দর মতো যে এরকম যদি তুমি স্থিতিবিদ্যা থেকে প্রশ্ন দেখো, ধরো তোমার মধ্যবর্তী কোণ চাইছে, তুমি কিন্তু উত্তরটা করতে পারতেছো না, তুমি একটা রিস্ক নিয়ে দেখতে পারো যে 120 ডিগ্রি দাগাই দাও, কারণ ম্যাক্সিমাম কোণের মান 120 ডিগ্রি স্থিতিবিদ্যায় হয়। স্যার এভাবে মজা করতো। ওকে, স্থিতিবিদ্যা থেকে যত তুমি মধ্যবর্তী কোণ বের করবা দেখবা ম্যাক্সিমাম প্রায় 90% প্রশ্নের উত্তরই 120 ডিগ্রি থাকে। এই জন্য আবার অনেকেই হচ্ছে
স্যার এটাও বলছিল যে অনেকে একবার হচ্ছে এরকম করে ভুল করে ব্যাংকিং কোণ 120 ডিগ্রি দাগাই দিছিল। আমরা নিউটনিয়ান বলবিদ্যায় যে ব্যাংকিং কোণ পড়ি, ব্যাংকিং কোণ নর্মালি ইউনিভার্সিটির জন্য একটু লেস ইম্পর্টেন্ট, বোর্ডে খুব আসে। ব্যাংকিং কোণ দেখছো, ব্যাংকিং কোণ 120 হলে তো মাথা নষ্ট অবস্থা, রাস্তার চওড়া আলটিমেটলি অনেকই হয়ে যাবে। সো এটা কখনোই সম্ভব না। সো ওই ভুল করা যাবে না। ওকে, স্যার এইভাবে আলটিমেটলি আমাদেরকে মজা দিয়ে পড়াইতো। সো যদি স্থিতিবিদ্যা থেকে মধ্যবর্তী কোণ দেখো তাহলে নিঃসন্দেহে একটা রিস্ক নিয়ে দিতে পারো, যদি কোশ্চেনের উত্তর না মিলাইতে পারো 120 ডিগ্রি দাগাই দিয়ে চলে আসবা, ভুলে আবার ব্যাংকিং কোণ দাগাই দিও না। ওকে, সো এমনি মজা করলাম, আলটিমেটলি মজা করলাম। তাহলে চলো এই যে পরবর্তী কোশ্চেনটা খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন, সাস্টে অলরেডি হচ্ছে 24-25 সেশনে আসছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, কারণ এই প্রশ্নটা অনেক সুন্দর। দেখো কি বলছে যে ভাইয়া কোনো বিন্দুতে পি এবং p/2 মানের দুটি বল ক্রিয়াশীল, প্রথম বলকে 3 গুণ করলে দ্বিতীয় বলটা কত পায়? প্রথম বলকে 3 গুণ করলে দ্বিতীয় বলটির মান 12 একক বৃদ্ধি পায়। পি এর কোন মানের জন্য বলদের লব্ধির দিক অপরিবর্তিত থাকবে? দেখো এটা একটা শর্টকাট ট্রিক্স আছে। যদি তুমি দেখো যে লব্ধির দিক অপরিবর্তিত আছে, লব্ধির দিক অপরিবর্তিত, দিক অপরিবর্তিত থাকলে এটা কিন্তু শর্ত, এটা থাকতেই হবে তোমার। লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে বল দ্বয়ের অনুপাত সমান লিখতে পারবা। তার মানে প্রথম বল কি ছিল যে ভাইয়া p ডিভাইডেড বাই p/2, তারপরে দুইটা বল, প্রথম বল দ্বিতীয় বল, তৃতীয় বল চতুর্থ বল। তাহলে তৃতীয় বলটা কি করছে? তৃতীয় বলটা হচ্ছে প্রথম বলের 3 গুণ, দ্যাট মিন্স p এর 3 গুণ, তার মানে 3p ডিভাইডেড বাই, তারপরে কি করছে দ্বিতীয় বলটার থেকে 8 একক বৃদ্ধি পাইছে, তাহলে দ্বিতীয় বল ছিল p/2, তারপরে প্লাস আবার 12। তাহলে বল দ্বয়ের অনুপাত সমান কখন? আন্দাজে কি আমরা লিখতে পারবো না, যখন আমাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। যখন আমাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকবে তখন আমরা খুব সহজেই লিখতে পারবো যে ভাই বল দ্বয়ের অনুপাত সমান। এটা একটা খুব সুন্দর একটা স্পেশাল ট্রিক্স। ওকে, তাহলে চলো এখন এইখান থেকে আমাদের পির মান বের করতে হবে। তাহলে এইখান থেকে পি কেটে দাও, তারপরে হচ্ছে আমরা এই পুরাটাকে উল্টাই দেই। চলো তার মানে উল্টাই দাও, পুরো জিনিসটাকে উল্টাই দাও। তাহলে p/2 ইকুয়াল টু p/2 প্লাস 12 ডিভাইডেড বাই 3। আমরা জাস্ট কি করছি, এই লাইন থেকে এই লাইন উল্টাই দিছি ক্যালকুলেশনের সুবিধার্থে। ওকে, প্যারা নাই। তাহলে চলো এইখান থেকে আমরা কি করব ভাই, এটাকে লসাগু করে নাও আগে। তাহলে লসাগু করলে কি আসতেছে 2, তার মানে p প্লাস আমাদের কত আসতেছে, আমাদের হচ্ছে 2 আমাদের হচ্ছে p প্লাস আমাদের হচ্ছে 2, 12 দুগুণ 24 আসতেছে। ওকে, তাহলে চলো এখন আমরা কি করব ভাই, যে p/2 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত ভাইয়া দেখো তো, p/2 তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে 12 দুগুণ p প্লাস 24 ডিভাইডেড বাই 2, আর এখানে আগে থেকেই 3 ছিল, তাহলে আমরা এখান থেকে একবারই করে দিই। তাহলে 3টাকে 1 ডিভাইডেড বাই 3 উল্টাই দিলাম একবারে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, p ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু p প্লাস 24, 3 দুগুণ 6, তাহলে আড়াআড়ি গুণ করে দাও, তাহলে 6p চলে আসতেছে। 6p ইকুয়াল টু 2p প্লাস 24 দুগুণ 48 চলে আসতেছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখান থেকে কাটাকাটি করো, তাহলে এটা 4p আসতেছে। 4p ইকুয়াল টু কত আসতেছে 48। তাহলে আমরা p ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো p ইকুয়াল টু তাহলে আমরা হচ্ছে 48 ডিভাইডেড বাই 4 পাচ্ছি। তার মানে কত আসতেছে 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 12। তার মানে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। বুঝছো? দেখছো কত সহজ একটা প্রশ্ন ছিল, খুবই সুন্দর কনসেপচুয়াল একটা প্রশ্ন, খুবই সুন্দর কনসেপচুয়াল একটা প্রশ্ন। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়ারা? একটু আমাকে বলেন তো, কনফার্ম করেন সবাই বুঝছেন। দেখেন একদম সিম্পল, জাস্ট খালি মনে রাখবা যে লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে বল দ্বয়ের অনুপাত সমান, প্রথম বল ডিভাইডেড বাই দ্বিতীয় বল, তৃতীয় বল ডিভাইডেড বাই চতুর্থ বল। এখানে অনুপাত সমান করে নিয়ে আমরা অজানা বলের মানটা বের করতে পারবো। অনুপাত সমান করে নিয়ে আমরা কি করতে পারবো ভাইয়া, অজানা বলের মানটা খুব সুন্দরভাবে বের করতে পারবো। ওকে, সো নেক্সটে আসো। দেখো কি বলছে যে ভাইয়া পি এবং 10√2 এককের সমবিন্দু দুটি বলের লব্ধি পি বলের উপর লম্ব এবং লব্ধি এর মান পি বলের 1/3 হলে পি এর মান কত? দেখো এই প্রশ্নটা বাংলা দিয়ে আলটিমেটলি পড়তেই অবস্থা টাইট হয়ে যাচ্ছে যে আল্লাহ কি বলছে না বলছে। দেখো আমি তোমাকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি। একটা বল আছে পি আর একটা বল আছে 10√2, সমবিন্দুতে দুটি বলের লব্ধি পি এর উপর লম্ব, তার মানে এই দুইটা বলের উপর লব্ধি পি। আমি যদি একটু ডায়াগ্রাম অঙ্কন করি, ধরো এইটা একটা বল আছে, এইটা একটা বল আছে, লব্ধি হচ্ছে পি, তার মানে এইটা হচ্ছে আমাদের লব্ধি বলা আছে পি। কেন? কারণ লব্ধি আবার কি আছে যে ভাই পি এর উপর লম্ব, তার মানে এই যে এটা পি, তার মানে এটা হচ্ছে লম্ব 90 ডিগ্রিতে আছে। ওকে, তাহলে একটা বলের মান এটাকে আমরা পি ধরে নাও, তাহলে এই বলের মানটা হচ্ছে 10√2 পাচ্ছি। ওকে, আচ্ছা
তাহলে এখন আবার বলছে যে এই পির মানটা, এই লব্ধি পির পি ইকুয়াল টু দেওয়া আছে পি এর 1/3, তার মানে পি ডিভাইডেড বাই 3 দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন পি এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে চলো, এটা খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। দেখো, আমরা জানি যে ভাইয়া ভেক্টর শিফটিং এর সাথে তো আমরা পরিচিত আছি, তাই না? যে একটা ভেক্টরকে চাইলে আমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো, বাট দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, ভেক্টরের মান অপরিবর্তিত রাখতে হবে এবং দিক অপরিবর্তিত রাখতে হবে। তাহলে চলো, আমাদের এই ভেক্টরটা দেখো, এই ভেক্টরটা এই দিকে আছে, তাহলে আমি চাইলে এই ভেক্টরটা এইখান থেকে শিফটিং করে মান এবং দিক সমান রেখে আমরা এই দিকে নিয়ে আসলাম। এই ভেক্টরটা এখানে কি করলাম, শিফট করে দিলাম। তাহলে এইটার মান কত ভাই, 10√2, কারণ মান চেঞ্জ করা যাবে না, দিকও চেঞ্জ করা যাবে না, দিক এই দিকে, আগে ছিল এই দিকে, এখনো এই দিকেই আছে। তাহলে এই বাহুটার মান আমরা পি জানি, দেখো এই দিকে পি কাজ করতেছে, আর উপরের দিকে কি কাজ করতেছে, এই যে p/3, তার মানে এটার মান p/3, আর এটার মান হচ্ছে কত ভাই, আমাদের 10√2। তাহলে এখন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়ে গেছে না? সমকোণী ত্রিভুজের বেলায় পিথাগোরাসের সূত্র কি জানি, যে ভাই অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স 10√2 তার উপর স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, দ্যাট মিন্স পি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে p/3 তার উপরে স্কয়ার। তাহলে এটাকে করে ফেলো, তাহলে 10/200 চলে আসতেছে ইকুয়াল টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার ডিভাইডেড বাই 9 চলে আসতেছে। ওকে, তাহলে এটাকে লসাগু করি আমরা। তাহলে চলো দেখো, এখানে কি আসতেছে, যে 9, তাহলে হচ্ছে আমাদের 9p স্কয়ার প্লাস পি স্কয়ার, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 10p স্কয়ার ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে আমরা 200 ইকুয়াল টু 10p স্কয়ার ডিভাইডেড বাই 9, তাহলে আমরা 10p স্কয়ার ইকুয়াল টু আড়াআড়ি গুণ করে দাও, 9 × 9 = 18, আর দুইটা শূন্য আগে থেকেই আছে। তাহলে এইখান থেকে একটা শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, তার মানে p ইকুয়াল টু আমরা পাচ্ছি p স্কয়ার ইকুয়াল টু কত, 180 পাচ্ছি। তাহলে p ইকুয়াল টু আমাদের রুট আবার 180, তাহলে আমরা 36 গুণন 4 করলে 180 পাবো। এটাকে রুট করলে কত আসতেছে দেখো, 36 গুণন 4, 36 গুণন 5, তাহলে 5 6 30, 5 6 30, হাতে 3, 15 16 17 18, হ্যাঁ এখানে 4 না 5 আসবে। 36 গুণন 5 করলে আমরা কত পাচ্ছি, যে ভাইয়া 180 পাচ্ছি। তাহলে এখন 6√5 চলে আসতেছে। সো 6√5 কোথায় আছে, এই তো ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা দেখছো। এই প্রশ্নটা খুবই সুন্দর একটা কনসেপ্টের প্রশ্ন, খুবই 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 সুন্দর একটা কনসেপ্টের প্রশ্ন। সবাই কি বুঝছো? দেখো, ভেক্টর শিফটিং দিয়ে করলে খুব সহজেই তুমি উত্তর আনতে পারবা, জাস্ট পিথাগোরাসের কনসেপ্ট দিয়ে। ছোট বাচ্চাও আলটিমেটলি ক্যালকুলেশন মিলাইতে পারবে যদি তুমি এই ভেক্টর শিফটিংটা কি করতে পারো, মাথায় রাখতে পারো। সো আমরা যখনই দেখব যে এই টাইপের প্রশ্ন, তখনই আমরা চিন্তা ভাবনা করবো ভেক্টর শিফটিং করে ওটাকে আমরা ত্রিভুজের আন্ডারে আনা যায় কিনা। সবাই কি বুঝছি? প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট, আমি একটু 3 স্টার দিয়ে রাখতেছি। এই প্রশ্নটা যে কোনো একটা ইউনিভার্সিটিতে একদম হুবহুব এই কনসেপ্টের প্রশ্ন চলে আসতে পারে। রিসেন্ট সালেই দেখো হাজি জেনাসে 24-25-এ চলে আসছে কিন্তু। ওকে, তাহলে নেক্সটে আসি, চলো দেখো নেক্সটে কি বলছে, যে ভাইয়া 3টি বল p√3p p সাম্য অবস্থায় থাকলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ কত? তাহলে প্রথম দুইটা বল, এটা আর এটা, আমি কি বলছি, 3টা বল সাম্য অবস্থায় থাকলে যে দুইটা বল বলবে তার বিপরীত বলটাই হচ্ছে লব্ধি প্রকাশ করবে, তার মানে এটাই হচ্ছে আমাদের লব্ধি। তাহলে p সাম্য অবস্থায় থাকলে প্রথম দুটি বলের, কি রে এখানে কি টাইপিং মিস্টেক করছে নাকি 3টাই দেওয়া আছে, দেখি দুইটা বলের মানই p দেওয়া, দুইটা বলের মান কি p দেওয়া, হ্যাঁ দুইটা বলের মান p দেওয়া, আচ্ছা প্যারা নাই, করে ফেলি। তাহলে লব্ধি হচ্ছে আমাদের p স্কয়ার, তাহলে এটাকে আমরা লব্ধি হিসেবে কাউন্ট করি, ঠিক আছে। তার মানে p স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানেও p স্কয়ার প্লাস আমাদের হচ্ছে 3p স্কয়ার, একবারই করে দিলাম, রুট কাটাকাটি চলে গেল, এখানে 2 × p × √3p cos আলফা। সো এখান থেকে আলফার মান বের করতে হবে। তাহলে হচ্ছে p স্কয়ার পাচ্ছি ইকুয়াল টু 2 3 আর 1 4, তার মানে 4p স্কয়ার, আর এখানে প্লাস আমাদের 2√3p স্কয়ার cos আলফা। তাহলে এটাকে যদি এই পাশে পার করে দেই তাহলে আমাদের আসতেছে -3, আচ্ছা p স্কয়ার সবগুলো থেকে কেটে দাও, দেখো এখানে p স্কয়ার কমন নিলে এই যে এই p স্কয়ার এই p স্কয়ার এই p স্কয়ার সবগুলো কাটা যাবে, তার মানে এখানে 1 = 4 প্লাস আমাদের কত আসছে 2√3 cos আলফা। ওকে, তাহলে এখন আলফার মান বের করতে হবে, দ্যাট মিন্স আলফা ইকুয়াল টু cos ইনভার্স, এই পাশে যদি আমরা পার করে দিই এই চারটাকে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে -3 উপরে থাকতেছে, -3 ডিভাইডেড বাই 2√3। তাহলে দেখো এখন এটাকে আমরা এইটা সিম্পল 3 কে দুইটা √3 লেখা যায়, তাহলে একটা √3 গেলে আরেকটা √3 থাকতেছে, তার মানে তাহলে cos ইনভার্স -√3 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কত, যেহেতু মাইনাস আছে তাহলে অ্যান্সার কত চলে আসবে রে আমাদের 150 ডিগ্রি। সো ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি? দেখো খুব সহজ একটা প্রশ্ন না? সো
মনে রাখবা 3টা বল দিয়ে তোমাকে যে কোনো 2টা বলের যদি কি বলে লব্ধি মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে ওই 2টা বল যেটার মধ্যবর্তী কোণ বের করতে বলবে, বাকি যে বলটা থাকবে ওটাকে আমরা লব্ধি হিসেবে কাউন্ট করব। ওটাকে আমরা লব্ধি হিসেবে কাউন্ট করব। সাম্য অবস্থায় থাকলে এটা আমরা খুব সহজেই ধরে নিতে পারবো। ওকে, সাম্য অবস্থায় থাকলে এই কনসেপ্ট দিয়ে খুব সহজেই ধরে নিয়ে ম্যাথ সমাধান করতে পারবো। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার বলো তো? সবাই কি ক্লিয়ার হইছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, সেম কোশ্চেন। একটু আগে এই প্রশ্নটা তোমাদেরকে আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, দেখি সবার আগে কে পারো। দেখো কি বলছে যে ভাইয়া কোনো বিন্দুতে 3p এবং 2p দুটি বলের লব্ধি আর, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয় অন্তর্গত কোণ কত। দেখো একটু আগে আমরা দেখছিলাম লব্ধির দিক অপরিবর্তিত থাকলে আমাদের বল দ্বয়ের অনুপাত সমান। এখন আরেকটা স্পেশাল টেকনিক শেখো, যে তুমি যদি দেখো যে ভাই আমাদের প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়, প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধি যদি দ্বিগুণ হয়, লব্ধিও যদি দুই গুণ হয়, তাহলে অবশ্যই মনে রাখবা অলওয়েজ মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। দেখছো এই যে 120 ডিগ্রি, আমি বলছিলাম না স্থিতিবিদ্যায় 120 ডিগ্রি তোমার পিছন ছাড়বে না। তো এটা সবসময় মনে রাখবা যে ভাই প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয়। যদি এই কন্ডিশন থাকে তাহলে মধ্যবর্তী কোণ চাইলে মুখস্থ ডিরেক্ট দেখা মাত্রই অ্যান্সার করে দিতে পারবা আমাদের 120 ডিগ্রি। তাহলে দেখো এখন 120 ডিগ্রি কোথায় মিলতেছে দেখো তো, সবগুলাই আমাদের পায়ের আন্ডারে দেওয়া আছে, সবগুলাই আমাদের পাই আকারে দেওয়া আছে। তাহলে 120 ডিগ্রি কোথায় আছে? 120 ডিগ্রি কোথায় আছে বলো তো? এই যে 2π/3 দ্যাট মিন্স আমরা 120 ডিগ্রি বলতে পারতেছি। সো এটা খুবই স্পেশাল একটা জিনিস। সো রিসেন্ট সালে এটা জিএসটিতে 23-24 আসছে এবং এটা ঢাবিতেও আসছিল 20-21 সেশনে। ঠিক আছে, সো তাহলে এই শর্টকাট ট্রিক্সটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে ভাই প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হইলে মধ্যবর্তী কোণ অলওয়েজ 120 ডিগ্রি হবে। নেক্সটে আসো, এই কোশ্চেনটা দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, জিএসটিতে 22-23 আসছে। সো 3টি সমতলীয় বল পি কিউ আর কোনো বিন্দুতে ক্রিয়া করে সাম্য অবস্থায় আছে যদি পি এবং কিউ এর মান যথাক্রমে এত এত হয় এবং মধ্যবর্তী কোণ এত। তাহলে দেখো আমরা একটু অঙ্কন করে নিই। দেখো এটা হচ্ছে ধরো দুইটা পি কিউ এর মধ্যে ধরে নিলাম, পি আর কিউ এর মধ্যে যেহেতু 90 ডিগ্রি কোণ, মধ্যবর্তী কোণ দেখো 90, তাহলে আমরা এটাকে পি ধরলাম। তাহলে পি এর মান কত ভাই? 5√3, কিউ এর মান কত ভাইয়া? 5। ওকে, আচ্ছা তাহলে আর এবং কিউ, তার মানে এইটাকে আমরা কি ধরছি ভাইয়া? এটাকে আমরা পি ধরছি, এটাকে আমরা কিউ ধরছি। তাহলে র্যান্ডম আর একটা বল ধরে নিলাম এই দিকে কাজ করতেছে। ওকে, তাহলে এই দিকে কাজ করলে এটাকে ধরলাম আর। এখন তোমার প্রশ্নে কি বলছে, আমি একটু কালার চেঞ্জ করে বুঝাই। দেখো প্রশ্নে বলছে আর এবং কিউ, তার মানে এই যে আর এবং কিউ এই কোনটা, এই আলফার মান হোয়াট। প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন, প্রশ্নটা কিন্তু খুবই 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 সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। ওকে, সো একটু ভালো মতো বুঝো এই প্রশ্নটা। যে কোনো একটা ইউনিভার্সিটিতে এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসতে পারে। আমি একদম সহজ নিয়মে, এটা তুমি লামির উপপাদ্য দিয়েও করতে পারবা, কিন্তু আমি লামির উপপাদ্য দিয়ে না করে তোমাকে ওই ত্রিভুজ শিফটিং দিয়ে অ্যান্সার করে দিতে পারবো। সো দেখো আমি একদম সহজ নিয়মটা শিখাই দিচ্ছি। অনেক বইয়ে দেখবে অনেক রকম উত্তর দেওয়া আছে, অনেকভাবে ব্যাখ্যা করছে, বাট আমরা সহজ নিয়মটা শিখবো। সো এইখানে দেখো যে ভাইয়া আমরা সবাই জানি যে 3টা বল যদি সাম্য অবস্থায় থাকে তাহলে যে কোনো 2টা বলের লব্ধি আমাদের কি হবে? পরবর্তী আমাদের যে তৃতীয় বল অপেক্ষায় আলটিমেটলি কি হবে? তৃতীয় বলের সমান এবং বিপরীতমুখী হবে। এটা যদি 3টা বল সাম্য অবস্থায় থাকে তার শর্ত। এই সাম্য অবস্থায় থাকে শর্ত আমরা কি জানি যে ভাই যে কোনো 2টা বলের লব্ধি তৃতীয় বলের সমান কিন্তু তৃতীয় বলের ওই বলটার বিপরীত হবে। তাহলে লব্ধি ঠিক আমরা কি পাবো যে ভাই লব্ধিটা এই যে এই বলটা কাজ করতেছে এই দিকে, তাহলে এই বলের ঠিক বিপরীত দিকে, সমান কিন্তু বিপরীত দিকে, তাহলে এই দিকে আমাদের এইটা বলের লব্ধি কাজ করবে। তাহলে এখন এই যে এই লব্ধির মানটা আমরা বের করে নিতে পারবো না। দেখো আমরা এই 2টা বলের মান জানি, তাহলে এখান থেকে আর এর মান বের হয়ে যাবে। দেখো এই যে এইখানে আর আর এটা আর সমান কিন্তু বিপরীতমুখী, তাহলে এই আর বের করতে যদি আমরা পারি তাহলে এই আর একই আর, তাই না? তাহলে দেখো এখন এই আরটা কেমনে বের করবো? দেখো এই 2টার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি 2টা বল দেওয়া আছে, তাহলে লব্ধি কি হবে ভাই? আর ইকুয়াল টু √p² + q², দ্যাট মিন্স 5² প্লাস আমাদের 5√3 তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে কত আসতেছে ভাইয়া? 25 প্লাস 75, দ্যাট মিন্স 100, তার মানে 10 আসতেছে। তার মানে এইটার মান যদি 10 হয় এটার মানও 10, এটার মানও 10। ওকে, এটার মানও 10, বুঝতে পারছেন? এটার মানও 10, বুঝতে পারছেন ভাইয়ারা? সবার কি ক্লিয়ার বলো? সবাই কি বুঝছেন? দেখুন ভেক্টর শিফটিং দিয়ে আমরা অনেক জটিল ম্যাথগুলো অনেক দ্রুত করতে পারবো। ভেক্টর শিফটিং দিয়ে, ঠিক আছে, ভেক্টর শিফটিং দিয়ে অনেক জটিল ম্যাথগুলো আমরা দ্রুত করতে পারবো। জটিল ম্যাথগুলো কি করতে পারবো ভাইয়া? দ্রুত করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি করব? তাহলে চলেন এখন আমরা এটাকে সমাধান করব। এটা এখন লামির উপপাদ্য দিয়েও করতে পারবো অথবা ভেক্টর শিফটিং দিয়ে আরো সহজে করতে পারবো আমরা।
ওকে, তাহলে চলেন এখন আমরা একটু এটাকে একটু বর্ধিত করে নিই। দেখেন ভালো মতো চিত্রগুলো একটু কাস্টমাইজ করে দিচ্ছি। দেখো এইটাকে যদি আমরা এই অক্ষটাকে এইভাবে বর্ধিত করলাম, ঠিক আছে। এখন আমি বললাম যে ভাইয়া এই যে এই কোণটা এবং এই কোণটা, এই এতটুকু কোণ, এই দুইটা কোণ, দেখো আমি ডট ডট দিলাম, এই যে এইখানে ডট ডট এবং এইখানে কি হলো, আচ্ছা এইখানে ডট ডট আর এই যে এইখানে ডট ডট, এই দুইটা কোণ বিপ্রতীপ কোণ না? এই যে এই কোণটা এবং এই কোণটা বিপ্রতীপ কোণ না? দেখো এই যে এইটা আর এটা বিপ্রতীপ কোণ না? তাহলে এই কোণটা বের করে নিতে পারলে আমরা এই কোণটা একই লিখতে পারবো। বুঝতে পারছো? এখন আমরা কি করব, দেখো এই ভেক্টরটা কোন দিকে কাজ করতেছিল, উপরের দিকে, তাহলে এই ভেক্টরটাকে শিফটিং করে এইখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসলাম। দেখো ভেক্টরকে শিফটিং করে এখানে, তার মানে এটার মান 5 আর এটার মান আগে থেকে জানি 5√3। তাহলে দেখো এইটার কোণ বের করতে হবে আমাকে, থিটার মানটা। তাহলে আমরা tan থিটা বসাই দাও। দেখো tan থিটা ইকুয়াল টু, tan মানে কি, লম্ব বাই ভূমি, তার মানে 5 ডিভাইডেড বাই আমাদের 5√3, তাহলে 5 5 কাটা 1/√3, তাহলে 1/√3। tan কত ডিগ্রির মান 1/√3? π/6, ঠিক আছে। তার মানে থিটার মান কত আসতেছে, π/6 পাইলাম। তাহলে আমাদের কি উত্তর π/6? আমাদের উত্তর কি π/6? না বাবা, দেখো ভালো মতো খেয়াল করো, আমরা কিন্তু জাস্ট এতটুকু পাইলাম। আমাদের দরকার কি এই পুরোটা, এতটুকু যদি পেয়ে থাকি, এইটা আর এইটা লম্ব না, আবার এইটা আর এটা লম্ব না, তার মানে এখন আমরা এটার সাথে জাস্ট π/2 যোগ করে দিব। এখন তারপরে কি, অতএব আমরা এই π/6 এর সাথে π/2 যোগ করে দিব। তার মানে এখানে 6 আসতেছে, তাহলে আমাদের হচ্ছে পাই প্লাস 3π, তার মানে 4π, তার মানে আসতেছে কত ভাই, এই যে 2 2 4 3 2 6, তার মানে 2π ডিভাইডেড বাই 3, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো 2π ডিভাইডেড বাই 3 কোথায় আছে, সি নাম্বারটা, দেখছো? সো মোটামুটি খুব সুন্দর একটা কনসেপ্টের প্রশ্ন। তুমি এই নিয়মটা দিয়ে দ্রুত করতে পারবা, অথবা তুমি এখানে লামের উপপাদ্য দিয়েও করতে পারবা, বাট লামের উপপাদ্য দিয়ে করলে ক্যালকুলেশন একটু বড় হয়ে যায়। লামের উপপাদ্য দিয়ে করলে ক্যালকুলেশন একটু বড় হয়ে যায়। সো আমরা ত্রিভুজ ভেক্টর শিফটিং দিয়ে খুব সহজেই এটা করতে পারবো, ভেক্টর শিফটিং দিয়ে খুব সহজেই এটা করতে পারবো। ওকে, সবাইকে বুঝতে পারছো রে? দেখো এটা খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন। আজকের ক্লাসে ম্যাথের মধ্যে বেশ কয়েকটা কনসেপচুয়াল প্রশ্ন, দেখো এটা অলরেডি সমাধান করলাম, আর একটা একটু আগেই তোমাদেরকে দেখাইছি, এই যে এই প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন, একটা হাজি জানাসের রিসেন্ট টাইমে কত সালে আসছে, 24-25, এবং এখন যেটা সমাধান করলাম, এই দুইটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, দেখো খুব সুন্দর মতো একদম ভেঙে ভেঙে তোমাদেরকে ভেক্টর শিফটিং পুরাটাই দেখাই দিছি। খুব সুন্দর মতো ভেঙে ভেঙে ভেক্টর কিভাবে শিফট করে তুমি অনেক বড় ক্যালকুলেশনগুলোকে ছোট ক্যালকুলেশনে রূপান্তর করবে আমি দেখাই দিছি। ওকে, তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো নেক্সট প্রশ্নে কি বলছে, যে ভাইয়া আমাদের f এবং 2f মানের দুটি সমবিন্দু বলের লব্ধির দিক এবং একই বিন্দুতে কিরত 2f এবং 2f+2 বলের লব্ধির দিক একই হলে, এই দেখো লব্ধির দিক যদি একই হয়, আমি বারবার করে চিল্লাই চিল্লাই একটু আগেই তোমাদেরকে দেখাই দিছি, লব্ধির দিক যদি একই হয় তাহলে আলটিমেটলি এই যে অজানা বলের মান বের করার নিয়ম হচ্ছে প্রথম বল ডিভাইডেড বাই দ্বিতীয় বল, তৃতীয় বল ডিভাইডেড বাই চতুর্থ বল, ঠিক আছে। আমাদের বল দ্বয়ের অনুপাত সমান, তার মানে এইটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা, সো এখান থেকে এফ এর মান চলে আসবে। একদম হুবহুব এই টাইপের প্রশ্ন আমি একটু আগেই তোমাদেরকে করাই দিছি, এখন আর এটা করবো না, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। ওকে, তোমাদের এটা কি থাকবে ভাইয়া, হোমওয়ার্ক থাকবে। তোমাদের এটা কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। অ্যানসার দেখবা 1 চলে আসবে, বি নাম্বারটা। ওকে, তার মানে কি করবা, এই যে f ডিভাইডেড বাই 2f একটু করেই দেই, আবার হচ্ছে 2f ডিভাইডেড বাই 2f+2, এইখান থেকে আর গুণ করে দিলেই তোমার f এর মান 1 চলে আসবে। ওকে, এই টাইপের ম্যাথ আমি একটু আগেই তোমাদেরকে অন্তত 2 বার করাই দিছি, যে ভাই লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে আমাদের বল দ্বয়ের অনুপাত সমান, আবার প্রথম বলকে দ্বিগুণ করে যদি লব্ধির দ্বিগুণ হয়ে যায় তাহলে মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। এই দুটো শর্ত খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্ট টাইমে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আসছে, সো একটু কষ্ট করে মনে রাখতে হবে দুইটা শর্ত। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে আসি আমরা। দেখো নেক্সটে কি বলছে, ভাইয়া আমাদের 16 নিউটন ও 11 নিউটন বিসাদৃশ্য সমান্তরাল, এই দেখছো এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছে, খুব সুন্দর একটা, আমার অনেক ফেভারিট একটা প্রশ্ন। দেখো প্রশ্নের মধ্যে বাংলা লেখা দেখলে অনেক সময় মাথা ঘোরে, যদি কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে তাহলে বাংলা লেখা দেখলে কিন্তু মাথা ঘোরা শুরু হবে, ঠিক তেমনই একটা প্রশ্ন। দেখছো এত এবং এত বিসাদৃশ্য সমান্তরাল, দেখছো কত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করছে, বাট তুমি যদি একটু আমার কথাগুলোর মনোযোগ দিয়ে শোনো তোমার কাছে এই কঠিন ওয়ার্ড কিছুই মনে হবে না। তাহলে বিসাদৃশ্য তার মানে কি, আমাদের একটার দিক আর একটার দিক সেম হবে না, বিসাদৃশ্য দিক বিপরীত কিন্তু সমান্তরাল, দুইটা সমান্তরাল পজিশনে থাকবে। তার মানে ধরো এই বলটা এই দিকে কাজ করতেছে, আবার এই বলটা এই দিকে কাজ করতেছে, তাহলে সমান্তরালও থাকলো, দিকও বিপরীত হয়ে গেল। ওকে, তার মানে এইটার মান যদি আমাদের 16 হয়, এইটার মান যদি 11 হয়,
বলে দিছে। তারপরে বলো, দেখো এই বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আবার কি দেওয়া আছে, এই যে এইখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 5 মিটার। ওকে, যদি পরবর্তীতে বলদ্বয় 18 এবং 13, তার মানে দেখো এটা থেকে এটা পার্থক্য কত ভাইয়া, 16 থেকে 18 2 একক বাড়ছে, 11 থেকে 13 কত একক বাড়ছে, 2 একক, পার্থক্য কিন্তু সেম। তাহলে লব্ধির সরণ, এটা একদম ডিরেক্ট সূত্র। দেখো লব্ধির সরণ কতটুকু হবে, লব্ধির সরণ হবে আমাদের, এটা একদম ডিরেক্ট, একদম সূত্র, একদম ডিরেক্ট সূত্রটা তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাই লব্ধির সরণ। দেখো এটা একটু আনকমন টাইপের প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয়ে তেমন ভাবে এখনো আসে নাই, খুলনা ইউনিভার্সিটিতে প্রথম আমি দেখছি। তাহলে দেখো বলদয়ের মধ্যবর্তী দূরত্ব এবং উপরে হবে বলদয়ের মধ্যবর্তী দূরত্ব, বলদয়ের মধ্যবর্তী দূরত্ব ইনটু ওই যে বলদয়ের পার্থক্যটা, দুইটা বলের যে পার্থক্যটা হয়েছে, ডিভাইডেড বাই ওই দুই বলে লব্ধিটা বের করে নিতে হবে। এটা লব্ধির সরণ। এই কনসেপ্ট থেকে এখন পর্যন্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তেমন একটা প্রশ্ন আসেনি। খুলনা ইউনিভার্সিটিতে 19-20 সেশনে আসছিল, এই কনসেপ্টটা কিন্তু মারাত্মক একটা সুন্দর কনসেপ্ট, বেশি একটা ইউনিভার্সিটিতে আসে নাই। সো এইটা তোমাদের অনেকের কাছে একটু নতুন মনে হইতে পারে। সো এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখবা যে ভাই লব্ধির সরণ কেমনে বের করি, যে ভাইয়া উপরে কি হবে বলদয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে এখানে 5 দেওয়া আছে, তাহলে আমরা সূত্র বসাই 5 ইনটু পার্থক্য কত, দেখো এই যে 2, তার মানে পার্থক্য হচ্ছে 2 ডিভাইডেড বাই ওই বলদয়ের লব্ধি। তাহলে এই বলদয়ের লব্ধি কিভাবে বের করবো, দেখো আমরা সবাই জানি যে ভাইয়া একটা বল এইদিকে কাজ করলে আরেকটা বল এইদিকে কাজ করলে যদি পরস্পর বিপরীতে কাজ করে, দ্যাট মিন্স 180 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে লব্ধি বের করতে হয় কেমনে, যে ভাইয়া পি মাইনাস কিউ করে দিলে হয়। মনে পড়ে রে, যদি দুইটা বিপরীত দিকে বল কাজ করে তাহলে লব্ধি কত হয়, আমাদের মিনিমাম হয়। তার মানে আর মিনিমাম ইকুয়াল টু পি অ্যাপ্রক্সিমেটলি কিউ অথবা পি মাইনাস কিউ করলেই হয়ে যাবে। আর দিক যদি একই হয়, যদি দুইটা ভেক্টরের দিক একই হয়, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 হলে আর এর মান কত হবে, আর ম্যাক্সিমাম হয় পি প্লাস কিউ। একদম একদম বেসিক একটা জিনিস। ওকে, আচ্ছা তাহলে এখন লব্ধি কিভাবে বের করবো ভাই, দুইটাকে বিয়োগ করে দাও। তার মানে আমাদের কত আসতেছে, যে 16 আমাদের কি ভাইয়া 16 11, তার মানে এখানে আসতেছে কত 5। ওকে, তার মানে এখানে আমাদের 5, তাহলে 5 5 কাটা, অ্যান্সার হচ্ছে 2। অ্যান্সার কত 2, দেখছো? এই কোশ্চেনটা খুব সুন্দর একটা প্রশ্ন, এখন পর্যন্ত তেমন কোনো ইউনিভার্সিটিতে আসে নাই, খুলনা ইউনিভার্সিটিতে আসতে দেখা গেছে। সো প্রশ্নটা অনেক কনসেপচুয়াল, প্রশ্নটা দেখে তোমার প্রথম অবস্থায় মাথা ঘুরতে পারে, লেখা দেখে যে আল্লাহ কি বিসাদৃশ্য সমান্তরাল কি বলছে এগুলো, আবার লব্ধির সরণ বের করতে বলছে, বুঝছো? এটা কিন্তু একটু আনকমন প্রশ্ন, এবং খুবই কনসেপচুয়াল। আমি একদম ধরে ধরে তোমাদেরকে বুঝাই দিছি, ওকে, আশা রাখি বুঝতে পারছো। এরপরে আমরা আরো একটা এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করব, সামনেই আছে, চলো দেখি কি বলছে। দেখো যে ভাইয়া 3টি বল সাম্য অবস্থা রক্ষা করে, বল 3টির হচ্ছে বিপরীত কোণগুলো দেওয়া আছে, তাহলে বল 3টির মান কত, এটা লামির উপপাদ্য দিয়ে করলেই হয়ে যাবে। দেখো লামির উপপাদ্য, তাহলে লামির উপপাদ্য ধরো এটা আমাদের পি কিউ আর যদি হয়, তাহলে এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, এটা যদি গামা হয়, তাহলে আমরা কি জানি যে ভাইয়া পি ডিভাইডেড বাই সাইন আলফা অথবা সাইন সূত্র বলতে পারো, তারপরে হচ্ছে কিউ, মানে যেটা নিবা তার বিপরীত কোণটা নিতে হবে, কিউ ডিভাইডেড বাই সাইন বিটা, আবার আর ডিভাইডেড বাই সাইন গামা, ওকে, আর ডিভাইডেড বাই সাইন গামা। তাহলে চলো এই যে পি ডিভাইডেড বাই সাইন পাই বাই 3, মানগুলান জাস্ট বসাই দিবা, পাই বাই 2, তারপরে কিউ ডিভাইডেড বাই সাইন 2 পাই বাই 3, আবার আর ডিভাইডেড বাই সাইন 5 পাই বাই 6। সো আমরা সূত্র প্রয়োগ করে দিছি, এখন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বসাইলেই কাজ ওকে। তাহলে পাই বাই 2 এর মান কত রে, 90 ডিগ্রি, দ্যাট মিন্স আমাদের 1। তারপরে আমাদের কত আছে 2 পাই বাই 3, তাহলে 2 পাই বাই 3 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রির মান কত, √3/2, দ্যাট মিন্স কিউ √3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, তাহলে আর এখানে কত আছে যে ভাইয়া 5 পাই ডিভাইডেড বাই 6, দ্যাট মিন্স আমাদের 150, তাহলে 150 ডিগ্রির মান কত হবে, হাফ হবে, সাইন 150 ডিগ্রির মান কত, হাফ, 150 এর মান হাফ। তাহলে সবগুলোকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে পি ডিভাইডেড বাই 2 আসতেছে ইকুয়াল টু আমরা কিউ ডিভাইডেড বাই √3, আবার আর ডিভাইডেড বাই আমাদের 1। তাহলে আমাদের অনুপাতটা কত হবে দেখো 2:3:1, তাহলে 2:3:1, 2:3:1 কত, এই যে আমাদের কত বলদয়ের মান, আমরা বি নাম্বারটা পেয়ে গেছি। দেখছো মারাত্মক প্রশ্ন না, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল না? চলো আমরা সামনের দিকে আগাবো, চলো দেখো এই যে একটু আগেই কত দূরে সরে যাবে, লব্ধি কত দূরে সরে যাবে একটু আগেই শিখাইছি। সবাই একটু উত্তর করার চেষ্টা করবা, যারা আমার কথা তখন মনোযোগ দিয়ে শুনছো
সবাই একটু উত্তর করার চেষ্টা করবে। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, কি বলছে যে ভাইয়া কোন বস্তুর এ ও বি বিন্দুতে যথাক্রমে 5 এবং 3 মানের দুইটি সদৃশ্য, এখন কিন্তু বিসাদৃশ্য বলে নাই, সদৃশ্য, তার মানে এই দিকেও ধরো 5 নিউটন কাজ করতেছে, এই দিকে সদৃশ্য যেহেতু তার মানে দিক একই থাকবে, এই দিকে হচ্ছে 3 নিউটন কাজ করতেছে। এখন সমান্তরাল বল ক্রিয়ারত, এই যে সমান্তরাল বসাই দিছি, যদি বল দ্বয় পরস্পর অবস্থান বিনিময় করে, তার মানে এইখান থেকে সে এইখানে চলে যায়, আবার এইখান থেকে সে এইখানে চলে যায়, সো অবস্থান বিনিময় যদি করে, অবস্থান বিনিময় করলে লব্ধির আমাদের কি লব্ধির ক্রিয়াবিন্দু এবি রেখা, তার মানে এই যে এটা ছিল হচ্ছে এবি রেখা, তার মধ্যবর্তী দূরত্ব দেয় নাই, এবি দিছে। এখন কত দূর সরে যাবে, তাহলে একটু আগে আমরা সূত্র শিখছি, কতটুকু স্মরণ হয় যে ভাই উপরে হয় আমাদের মধ্যবর্তী দূরত্বটা, তার মানে মধ্যবর্তী দূরত্ব এখানে এবি ডিভাইডেড বাই, আমরা কি জানি যে ভাই এই দুটার লব্ধি কত হবে, এই দুটার লব্ধি কত হবে, এই দুটার লব্ধি কত হবে। দেখো একই দিকে যখন কাজ করে ভাইয়া আমরা কি জানি, একই দিকে যখন কাজ করে তখন কি জানি, দেখো একই দিকে যখন কাজ করে তখন আর ইকুয়াল টু কি হয় যে ভাই পি প্লাস কিউ, দ্যাট মিনস 5 + 3, তার মানে 8 আসতেছে। তাহলে আমাদের এইটার লব্ধি কত ভাইয়া 8, লব্ধিটা ভাগ করে দিলাম। আর এইখানে পার্থক্য, তাহলে বলের পার্থক্য কত, দেখো এইখানে যখন আলটিমেটলি 5 চলে আসবে তখন কত পার্থক্য, এখানে আমাদের 2 আসতেছে, আবার এখানে যখন 3 চলে আসবে তখন এখানেও পার্থক্য 2 আসতেছে, তার মানে 2, তার মানে দেখো আমাদের 4 × 2 = 8, তাই না? তাহলে এবি ডিভাইডেড বাই 4 কোথায় আছে, এই তো বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। দেখছো খুবই সহজ একটা প্রশ্ন না? তোমার যদি সূত্রটা মনে থাকে, কনসেপ্টটা মনে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই দ্রুত অ্যান্সার করতে পারবা। আর যদি কনসেপ্ট না মনে থাকে যে ভাই বাবারে লব্ধি কতটুকু সরে যাবে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো এটা অনেক জোস একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, আশা রাখি বুঝতে পারছো। চলো নেক্সটে যাবো আমরা। দেখো কি বলছে যে ভাইয়া আমাদের হচ্ছে 2 এবং 5 নিউটন বল একই দিকে কাজ করতেছে, তাহলে সর্বাধিক লব্ধি কত, একই দিক হলে জাস্ট দুইটাকে যোগ করে দিতে হয়, তাহলে 2 5 দ্যাট মিনস 5 6 7, তাহলে আমাদের 7 নিউটন আসবে। তাহলে 7 নিউটন কোথায়, এ নাম্বারটা। এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বড় বড় ম্যাথ অলরেডি সমাধান করে ফেলছি, এটা তো অনেক বাচ্চা লেভেলের প্রশ্ন। ওকে, তাহলে চলো নেক্সটে যাবো আমরা। দেখো 6 নিউটন ও 4 নিউটন বলের 6 নিউটন ও 4 নিউটন বলদ্বয়ের লব্ধি দেওয়া আছে কত, 2 নিউটন হলো অন্তর্ভুক্ত কোণ কত। এটা আর করে দিব না, এটা অনেকবার করছি। দেখো আমাদের এত এবং এত লব্ধি, তার মানে 2 স্কয়ার = 6 স্কয়ার + 4 স্কয়ার + 2 × 6 × 4 cos আলফা। এইখান থেকে তুমি জাস্ট আলফার মানটা বের করে আসবা। সো এইখান থেকে যদি আমি বলি যে ভাই আলফার মানটা কত হবে, আমি এটা অনেকবার ক্যালকুলেশন করাই দিচ্ছি, অনেক সহজ একটা প্রশ্ন, এটা আমি এই জন্য আর করে দিচ্ছি না। সো এইখান থেকে আমরা আলফার মান কত পাবো বলো তো, এখান থেকে আলফার মান পাবো 180 ডিগ্রি। ওকে, সো চলো আমরা তার পরবর্তীতে চলে যাব। দেখো এইটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু মোটামুটি একটু কনসেপচুয়াল, এইটা হাতে ক্যালকুলেশন করা একটু সো টাফ, বাট যেগুলো বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ইউজ করা যায়, যেমন সাস্ট আছে, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা যায়, ওইখানে এই প্রশ্নটা চলে আসতে পারে। সো এই প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা কনসেপ্ট, কিন্তু একটু বড় সময় লাগবে। সো আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, যে একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয় সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে, দেখছো কথা বুঝতে হবে, সমবাহু ত্রিভুজ এটা একটা কিওয়ার্ড, বাহুত্রয় সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে। ওকে, বাহুত্রয় কি বলা আছে, দেখো বাহুত্রয় আমাদের একই ক্রমে সমবিন্দুতে, বাহুত্রয় একই ক্রমে সমবিন্দুতে কার্যরত, এই বাহুগুলো দেওয়া আছে, এটা 3টা বাহু, সো এইগুলো হচ্ছে 3টা বাহু। তাহলে এত মানের 3টি বেগের লব্ধি কত হবে, এই সকল কিছুর আমাদের লব্ধি কত হবে। দেখো সবার আগে মনে রাখতে হবে তোমাকে, সমবাহু ত্রিভুজের মধ্যবর্তী কোণ অলওয়েজ 3টা কোণেই 100, আমাদের কত 3 কোণের সমষ্টি 180, দ্যাট মিনস প্রত্যেকটা কোণেই 60 ডিগ্রি করে পড়বে, এইটা একটা কিওয়ার্ড। আবার বলছে দেখো বাহুত্রয় সমান্তরালে একই সমবিন্দুতে, তার মানে একটা সমবিন্দুতেই আনতে হবে, এই সকল ভেক্টরগুলোকে শিফটিং করে তোমাকে একটাতেই আনতে হবে। তাহলে দেখো আমি একটু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই। চলো এইটা আমাদের ধরো একটা সমবাহু ত্রিভুজ। ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে এইখানে আমাদের প্রত্যেকটা কোণে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। তারপর বলছে যে ভাই আমাদের কি বলছে, যে একই ক্রমে, তার মানে কি ধরো এই ভেক্টরটা এইদিকে কাজ করতেছে, এই ভেক্টরটা এইদিকে কাজ করতেছে, এই ভেক্টরটা এইদিকে, তার মানে আমাদের পুরাটাই কি একই ক্রমে কাজ করতেছে আমাদের। দেখছো এই যে এইভাবে এন্টি ক্লকওয়াইজ ধরো ঘুরতেছে, একই ক্রম। এখন আমরা এইখান থেকে ভেক্টর শিফটিং করব। তাহলে এই বিন্দুতে ধরো আমরা ফিক্সড, কারণ সবগুলার আলটিমেটলি এই বিন্দু থেকে যেহেতু আমরা যাত্রা করাইতে পারবো, তাহলে এই বিন্দুকে ফিক্সড করে নিলাম। দেখো
চিত্রটা অঙ্কন করি। তাহলে দেখো এইখান থেকে এইখানে চলে গেছে একটা, ওকে। তার মানে এইটা বল কত ছিল ভাই? প্রথম বলটা 6 নিউটন, দ্যাট মিন্স এটার মান 6। আর এটার মান কত ছিল? দেখো 10, এটার মান 10। আর এটার মান কত ছিল? এটার মান 14। এই যে 10 14 বসাই দিছি। তাহলে দেখো এই ভেক্টরটা কি ভাই এইখান থেকে এই দিকে যাচ্ছে না, তাহলে এই ভেক্টরটাকে বর্ধিত করে দিলাম, এই ভেক্টরটাকে বর্ধিত করে দিলাম। তাহলে এটাও কি 14, তার মানে এটাও 14 থাকবে। আমরা তো জানি যে ভাই ভেক্টর শিফটিং আমি করতে পারবো, কিন্তু তোমার মান এবং দিক সমান রাখতে হবে। তাহলে আমরা এই ভেক্টরটাকে এখানে শিফটিং করে দিলাম, এই ভেক্টরকে এখানে শিফটিং করে দিলাম, ওকে। আবার আসো যে এই ভেক্টরটা দেখো তো এইখানে আসে না, এই ভেক্টরটা এইখানে আসে না। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা শিফটিং করে দেই, এই ভেক্টরটা এইখানে যদি আমরা শিফটিং করে দেই, তাহলে কোথায় আসতেছে দেখো তো। দেখো এইখানে আমরা আগে একটা হচ্ছে অক্ষ বানাই নেই, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্টের এক্স এবং ওয়াই অক্ষ। তাহলে দেখো এইটাকে এখন আমরা কি করব? শিফটিং করব। এই যে এই ভেক্টরটাকে আমরা শিফটিং, এই 10 একক উপরের দিকে যাচ্ছে, তাহলে এইখানে আমরা এই যে এই ভেক্টরটাকে আমরা 10 নিউটন বলতে পারতেছি। ভেক্টর শিফটিং, মান এবং দিক সমান রেখে ভেক্টর শিফটিং করে দিছি, ওকে। মান এবং দিক সমান রেখে ভেক্টর শিফটিং করে দিছি। তার মানে দেখো এইটা তাহলে আমাদের 6, এটা তো আমাদের 14 আসছে, এটা আমাদের কি আসছে? 10 আসছে। এখন তোমার লব্ধি বের করতে হবে। দেখো আমরা লম্বাংশ উপপাদ্য পড়ি নাই, দেখো এডমিশন টেস্টে এটা একটু কম আসে, রাজশাহীতে মাঝে মধ্যে আসে, কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেক আসতো। লম্বাংশ উপপাদ্য শিখি নাই। দেখো এরকম যদি 2 এর অধিক বল থাকে, তখন আমরা লব্ধি বের করার টেকনিক কি শিখছিলাম? লম্বাংশ উপপাদ্য, ধরো এটা হচ্ছে আমাদের θ1, এটা হচ্ছে আমাদের θ2, এটা হচ্ছে আমাদের থিটা যদি 3 হয়, তখন আমরা বলছিলাম যে ভাই প্রথমে আমাকে আরএক্স বের করতে হবে। তাহলে আরএক্স কেমনে বের করে? যে ভাই f1 cos θ1 প্লাস f2 cos θ2, এরকম করে ড্যাশ 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 যতগুলো বল থাকবে ততগুলো কোণ। খেয়াল রাখতে হবে যেই বল নিবা ওই বলের কোণটা তোমাকে বসাইতে হবে। ঠিক একইভাবে আর ওয়াইটা বের করবে এইভাবে, তারপরে লব্ধি রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। সো এটা লেন্দি প্রসেস, নর্মালি সিকিউতে আসতো। আমি বলছি কি যে ভাই এই কোশ্চেনটা যেটাতে যেমন সাস্টে আসতে পারে অথবা ইঞ্জিনিয়ারিং এ চলে আসতে পারে, নর্মালি যেগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না সেখানে এই ধরনের প্রশ্ন আসবে না, কারণ এটা বেশ বড় সড়ো। দেখবা একটু পরে আমি যখন সমাধান করা শেষ করবো, দেখবা যে মোটামুটি বেশ বড় সড়ো, হাতে ক্যালকুলেশন করে টাইম ম্যানেজমেন্ট কখনো ঠিক রাখা যাবে না, ওকে। তাহলে চলো এখন আমরা কি করব? এখন আমরা মানগুলো বের করে নিব, কোণের মান। সো সাদা কালার ইউজ করি। দেখো দেখো এই 6 নিউটন বল এইদিকে কাজ করতেছে না, একদম ভূমির সাথে, তাহলে এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করছে না। তার মানে এখানে θ1 0 ডিগ্রি, θ1 কি ভাইয়া? 0 ডিগ্রি। তাহলে দেখো এখন এখন এই কোণটা যদি আমরা বের করতে পারি, এই কোণটা যদি আমরা বের করতে পারি, আমরা একটু আগেই দেখছি যে এই কোণ আর এই কোণ বিপ্রতীপ কোণ, এই কোণ আর এই কোণ বিপ্রতীপ কোণ। তাহলে খুব সুন্দর মতো আমরা এখান থেকে বের করতে পারবো। এই কোথায় লাগাইছি, এই যে এই কোণ আর এই কোণটা বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণটা বের করি। তাহলে এই কোণটা বের করার জন্য দেখো আমরা যদি এইখানে অক্ষ কল্পনা করি, এইটাকে 60 ডিগ্রি হইলে তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা 30 ডিগ্রি না? দেখো এই প্রশ্নটা একটু কঠিন, এই প্রশ্নটা একটু কঠিন, ঠান্ডা মাথায় বুঝতে হবে। দেখো যদি আমরা এখানে অক্ষ চিন্তা ভাবনা করি, তাহলে সমবাহু ত্রিভুজ এই কোণটা যদি 60 ডিগ্রি, তাহলে এই পুরাটাই কত? 90, তাহলে এটা হবে 30, বুঝছো? তাহলে এইটা 30 হলে এটা তো এইটার সাথে একান্তর কোণ, তাহলে এটা 30 হলে এটাও 30, বুঝছো? এটা আর এটা একান্তর কোণ না, এটা আর এটা অনুরূপ কোণ, একান্তর বা অনুরূপ কোণ আমরা বলতে পারি। এটা আর এটা অনুরূপ কোণ বলতে পারি। দেখো এটাও 30, তাহলে এটাও 30, কারণ এইটা 30 হলে এটার সাথে আবার এটা কি বিপরীত কোণ, এটাও 30, এটাও 30, বুঝতে পারছেন? তাহলে এখন চলেন, এখন আপনাদের খুব সহজেই ধরতে পারবেন। তাহলে দেখেন এইখানে আমরা তাহলে কি করব? মান খুব ইজিলি চলে আনতে পারবো। তাহলে দেখো প্রথমটা θ1টা কি পাইলাম একটু আগেই, যে ভাইয়া θ1 ভূমির সাথে কোনো কোণ উৎপন্ন করে নেই, তাহলে আমরা বলতে পারবো যে ভাইয়া এখান থেকে কি হবে, যে আলটিমেটলি কত চলে আসতেছে? 0। তারপরে এখন এইটা 90 ক্রস করে আবার 30 চলে আসবে, তার মানে আমাদের হচ্ছে 120 ডিগ্রি θ2 এর মান চলে আসতেছে। তারপরে আবার 270 থেকে 30 বাদ দাও, তাহলে এইটা আবার θ3, তার মানে এখান থেকে 240 চলে আসতেছে θ3 এর মান। এখন তোমাকে rx আর y বের করতে হবে। তাহলে rx ইকুয়াল টু, তাহলে f1 এর মান কত? 6 cos θ1 এর মান কত বাবা? 0 ডিগ্রি প্লাস, তারপরে আবার কি করবা যে ভাইয়া এই যে 10 cos θ2 এর মান কত? 120 ডিগ্রি প্লাস, আবার কি করবা এই যে আমাদের 14, তার মানে 14 cos আমাদের 240 ডিগ্রি। এইখান থেকে তোমার মান চলে আসবে, এখান থেকে মান চলে আসবে। আবার ঠিক একইভাবে আর ওয়াইটা, যে ভাইয়া 6 sin 0 ডিগ্রি প্লাস 6 sin 120 ডিগ্রি প্লাস 14 sin 240 ডিগ্রি। সো এখান থেকে একটা মান চলে আসবে তোমার। তার পরবর্তীতে তুমি আর ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, মোটামুটি একটা সিকিউ এর মতো প্রশ্ন সমাধান করে ফেলছি। সো এটা নর্মালি রিটেনে আসে, ওকে। এটা নর্মালি এই কনসেপ্ট থেকে যদি প্রশ্নও আসে
নর্মালি ইঞ্জিনিয়ারিং এ রিটেনে চলে আসে। ওকে, সো দেখো তাহলে আমাদের এখান থেকে মান চলে আসবে যে ভাই আর এক্স এর মানের উপর বর্গ আর ওয়াই মানের উপর বর্গ, তারপরে অ্যান্সারের উপরে রুট করলেই আমাদের মানটা চলে আসবে। দেখবা যে 4√3 চলে আসবে, এই নাম্বারটা চলে আসবে। ওকে, সো এটা মোটামুটি ভাই হাতে ক্যালকুলেশন করা সো টাফ, করতে পারবা কিন্তু অনেক সময় লাগবে। দেখো অনেক সময় লাগবে, রুট আছে, বর্গ আছে, ত্রিকোণমিতিক অনুপাত আছে। সো এটা নর্মালি যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর আছে, যেমন সাস্টে আসতে পারে, তাড়াতাড়ি করা যাবে। ওকে, সো এর পরবর্তীতে দেখি, এর পরবর্তীতে আমাদের দেখো আজকের ক্লাসের সম্পূর্ণ প্রশ্ন আমরা খুব সুন্দর মতো অ্যানালাইসিস করে ফেলছি, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর মতো ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্ট বুঝাইছি। সো তোমাদের ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আবার আমি তোমাদেরকে একটু বইটা দেখাতে চাই। দেখো আমরা উচ্চতর গণিত শেষ করে ফেললাম, উচ্চতর গণিতের আমরা যদি স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা দেখি যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটাতে কিভাবে সাজানো আছে। দেখো আমি যা যা কথা বলছি ক্লাসের মধ্যে, এই কথাগুলো সাজানো গুছানো ওয়েতে কোথায় পাবা, আমাদের বইতে দেওয়া আছে। দেখো প্রথম অবস্থায় দেখো এই যে লব্ধির দিক এবং লব্ধির বলের যত আলটিমেটলি লব্ধির যত শর্টকাট আছে, দেখো এগুলো কিন্তু আমি ক্লাসে একটু আগে ইউজ করছি। এই যে দেখো বারবার প্রমাণ দিচ্ছি, দেখো এই যে আমি একটু তোমাকে দেখাই দেই, এগুলো কিন্তু ক্লাসে অনেকবার আমি ইউজ করছি। দেখো এই যে এইটা শর্টকাট যে কয়বার আসছে, যে দুইটা বলের মান যদি একই হয়, মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমাদের লব্ধি হবে বলদ্বয়ের সমান। অনেক কবার ইউজ করছি না আমরা। তারপরে দেখো এই যে আমাদের 120 অথবা 180 হলে কত হবে, 0 ডিগ্রি হলে কত হবে, এগুলো কিন্তু আমরা কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম, এগুলোও কিন্তু আমরা কি ইউজ করছি, বুঝছেন? তাহলে চলেন পরবর্তীতে দেখো, প্রথমে আমরা কনসেপ্ট এই যে দেখো একটু এই যে লাস্ট ম্যাথটাই যেটা দিয়ে করা যায় লম্বাংশ উপপাদ্য, এই যে দেখো 2 এর অধিক বল থাকলে কিভাবে লব্ধি বের করবা, তাহলে r = √rx² + ry²। সো এই যে rx ry কেমনে বের করে, উপাংশের কনসেপ্টটা আমাদের দেখো যতটুকু কনসেপ্ট তোমার লাগবে আসলে খুব সুন্দর মতো আমাদের বইয়ে আগে খুব সুন্দর মতো উপস্থাপন করা আছে। তারপরে দেখো আর একটা মজার জিনিস, প্রত্যেকটা কনসেপ্টে তোমাদের কনসেপচুয়াল ভাবে পার্ট বাই পার্ট ম্যাথ দেওয়া আছে। তার মানে তুমি ওই কনসেপ্টটা বুঝছো কিনা সেটার একটা প্র্যাকটিস প্রবলেম তোমাকে দেওয়া আছে। তার পরবর্তীতে তোমার জন্য কি থাকবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তার পরবর্তীতে স্টেপে আমাদের কি দেওয়া আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেই বাছাইকৃত প্রশ্নগুলো তারপরে দেওয়া আছে। তার মানে A to Z কমপ্লিট একদম সলিউশন বুক, তোমার যতটুকু লাগবে, যতটুকু জানার প্রয়োজন, একদম খুব সুন্দরভাবে একদম সামারি আকারে উপস্থাপন করা আছে আমাদের এই বইটাতে। ঠিক আছে, তোমার কাছে আলটিমেটলি যারা বইটা কালেক্ট করো নাই, দ্রুত বইটা কালেক্ট করে ফেলবা। সেটা তুমি অফলাইন থেকে করতে পারবা, যে কোনো লাইব্রেরি থেকে অথবা অনলাইন থেকে করতে পারবা, এবং আমাদের এই রেগুলার ফ্রি ক্লাসগুলো করবা। ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার একটা সিট নিয়ে কখনোই কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, সো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।